যে কোনো প্রতিরোধহীন প্রাণীকে, যে প্রতিরোধ করতে পারবে না, তাকে অত্যাচার করতে আমরা অনেকেই ভালোবাসি। শুধুমাত্র ভালোবাসি বললে কম হবে, হয়তো এমনিতে আমি একটা ভালোই লোক, এমনিতে আমি হয়তো একটা কুকুরকে মারতাম না বা বিড়ালকে মারতাম না, কিন্তু আমার পাড়ায় রোজই সকলেই প্রায় ওই বিড়ালটাকে লাথি মারে। তখন আমার মধ্যে এরকম একটা অনুভূতি জন্মায় যে একে লাথি মারার মধ্যে কোনো অপরাধ নেই, কারণ এটা তো সকলেই করছে। যেটা আমি গোড়াতেই বলেছি, আপনিও জানেন যে প্রচুর গণধোলাইতে প্রচুর লোক সেই লোকটিকে মারে যে জানেও না লোকটির অপরাধ কি। সে কি মোবাইল চুরি করেছে বলে মার খাচ্ছে, নাকি সে নারী নিগ্রহ করেছে বলে মার খাচ্ছে? এই পুরোটার মধ্যে প্রতিরোধহীন একটা প্রাণীকে মেরে নিজের রাগটা বের করে দেওয়া, যে রাগটা অন্যত্র হয়েছিল, রাগটা বউয়ের ওপর হয়েছিল, রাগটা সমাজের ওপর হয়েছিল, রাগটা চাকরি পাচ্ছি না বলে হয়েছিল, রাগটা আমি যৌনতা পাচ্ছি না বলে হয়েছিল, অনেক কিছু নিয়ে হতে পারে। যে রাগ, আমি যেটা গোড়াতেও বলছিলাম যে আজকে ডাক্তারদের বিপক্ষে রোগীদের অনেক মতামত আছে, রোগীদের বিপক্ষে ডাক্তারদের অনেক মতামত আছে, কিন্তু এই সমস্ত মতামতটা হিংসায় যখন চলে যায়, জিঘাংসায় চলে যায়, তার মানে হচ্ছে হয়তো ডাক্তারদেরও অন্যান্য অনেক গোটা সমাজের মধ্যে একটা প্রচন্ড অতৃপ্তির তরঙ্গ চলছে। এমন একটি সন্ধ্যায় আমাদের নির্ভেজাল স্বাগতম আর কি। তো যাই হোক, বহিরাগতরা কি হাত তুলবেন একবার? আচ্ছা, যাই হোক, তো আমরা মোটামুটি একটা ভালো জায়গায় আছি চন্দ্রিল। হ্যাঁ, বহিরাগতরা একটা খুব বিরাট সংখ্যা এখানে নেই, কারণ যেখানে বিভিন্ন রকমের গণ্ডগোল হচ্ছে, ইন্টেলেকচুয়াল, ফিজিক্যাল, ফিজিওলজিক্যাল, সেখানেই আমরা বহিরাগতের গন্ধ পাচ্ছি। তো একটা বিরাট সংখ্যায় তারা নেই জেনে আমরা খানিকটা আশ্বস্ত হলাম। তো চন্দ্রিলকে আপনারা সবাই জানেন। হ্যাঁ, চন্দ্রিল মোটামুটি যদি চন্দ্রিল না থাকতো তাহলে ইউটিউবটা উঠে যেত, জানেন তো। তো এবং এই নিয়ে আমেরিকায় অনেক কথাবার্তা বলছে, এবং ট্রাম্প কিন্তু এই H1B যে একটা 15% কোটা করেছে, ও কিন্তু লিখে দিয়েছে ইট ইজ 15% +1। ওইটে যদি চন্দ্রিল কখনো ঠিক করে যে ওদিকে যাচ্ছে, এই বৈদ্যুতিন ইন্ডাস্ট্রি এটসেট্রাদের সার্বিক মঙ্গলের কথা ভেবে, তাহলে একটা ওর প্রাপ্যে থাকবে আর কি। তো আমাকে আজকে রাখা হয়েছে অন্য কারণে, কারণ চন্দ্রিল একা বসে থাকলে একা একা লাগতো, একা লাগতো, কেরম একটু ভুতুরে ভুতুরে পরিবেশ হতো। সুতরাং সরোজেশ, তাপসদা ওরা দীর্ঘ আলোচনা করছিল যে চন্দ্রিলের সঙ্গে এমন একজন মানুষকে চাই যে অনেক কিছুর সম্বন্ধে কৌতূহলী, কিন্তু কোনো কিছুর সম্বন্ধে কিছু জানে না। তো ক্লাবের ডিরেক্টরিটা আদ্যপান্ত খুঁজে, কেন জানি না আমার নামটা তাদের হাত পড়লো। আর যাই হোক, অন্তত তাপসদা যা বলেন আমরা ঠিক ফেলতে পারি না। তো তাপসদা আমাকে যেহেতু আজকে মূর্খের শিরোমণি শিরোপাটা দিয়েছেন, তো সেটা মাথায় করে খুব ভয়ে ভয়ে চন্দ্রিলের সামনে বসছি। তো চন্দ্রিল, আমি আর চন্দ্রিল কিছুক্ষণ কিছু টপিক নিয়ে কথা বলবো, আপনারাও যেরকম শুনবেন আমি তেমনই শুনবো। তো চন্দ্রিল বলো, তুমি কি নিয়ে শুরু করতে চাও আজকে? যা খুশি নিয়ে শুরু করা যায়, কিন্তু আপনি এমন প্রথিতযশা একজন বক্তা, আচ্ছা, এত বড় একজন ডাক্তার, বেসরকারি একটি হাসপাতালে প্রশাসনের জায়গায় আছেন, ফলে এই মুহূর্তে যে চূড়ান্ত একটা অশান্তি সবেমাত্র হয়ে গেল, আজকালের মধ্যে নিশ্চয়ই আরেকটা অশান্তি পশ্চিমবঙ্গকে আবার রঞ্জিত করবে, কিন্তু তার আগে ডাক্তারদের নিয়ে যে ভয়াবহ কাণ্ডটা ঘটে গেল, সেটা নিয়ে আপনার মতটা একটু শুনি গোড়ায়। না দেখো, আমাদের অন্যান্য মানে তোমার যেমন ইউটিউবে দু একটা আছে, আমি দুদিন আগে একটা ইউটিউবে ইন্টারভিউ দিয়েছিলাম, তো সেটা মানে বাঙালির সত্যি টেস্ট যে কোথায় যাচ্ছে বলার নেই। তো সেটা গোটা 2-2.5 লক্ষ লোক দেখে ফেলেছে অলরেডি, এবং তারা আমাকে কঠিন প্রশ্ন করছে সেই ইন্টারভিউ এটসেট্রা নিয়ে। তো আমরা সেগুলোয় পরে আসবো। তাপসদা আরেকটা অন্য সেশন করবেন যেখানে আমরা খুব দুঃখের কথা, গম্ভীর কথা, তাপসদা ঝরঝর করে কাঁদবেন, আমিও ঝরঝর করে কাঁদবো, সে যেন মনে হবে। কারণ ডাক্তারির আলোচনাটা অনেকটা হচ্ছে ওই কি বলবো, ওই শ্রাদ্ধ বাসরে হাস্যরসের মতো আর কি। তো ওইটে সন্ধ্যাবেলা ঠিক ভালো শোনায় না কোনো মতে।
তবে আমরা একটা অন্য রকমের সমস্যায় পড়ে গেছি, কারণ আমি ওদের মিটিংয়ে ছিলাম, একটা মিটিংয়ে আমি মিনিট 15 ছিলাম, এবং থাকার পরে মানে আমরা প্রায় হাতে গুনতে পারিনি, বোধহয় একটা ছোট্ট লেকচার থিয়েটারে 700-800 ছেলে মেয়ে ছিল, তারা খুব উত্তেজিত এটসেট্রা। এবং যখন সেই ঘরে অক্সিজেনের মাত্রাটা এমনই কমে গেল যে সবাই গায়ের রংটা নীলচে নীলচে হয়ে গেল আর কি, তো তখন আমরা ঘরে আর কাউকে ঢুকতে দিইনি। কিন্তু তাদের সবাই, যেমন আপনারা জানেন তো, যখন হস্টেজ ক্রাইসিস বেরম কিছু হয়, বা এই যে আমাদের পাইলটকে পাকিস্তান আটকে রেখেছিল কিছুদিন, তারপরে ফিরে এলো, প্রথমে ওদের স্বাস্থ্য পরীক্ষা হয়। তো আমরা এই ছেলেমেয়েগুলি স্বাস্থ্য পরীক্ষা করছি, কারণ এই কেমন বাঙালি 5 দিন ধরে আন্দোলন করলো, 26 বছরের ছেলে মেয়ে কোনো দলাদলি করলো না। তারপরে অদ্ভুত ব্যাপার, মানে এরা 700-800 জন মিলে লাফালাফি করলো, একটা নেতা নেত্রী ছিল না। এও এক অদ্ভুত অসুখ। এবং এদের দ্বারা দেখবে এখন রাহুল গান্ধী অনুপ্রেরিত হয়ে গেছে, মানে এনআরএস মুভমেন্টের মতো এখন কংগ্রেসের অবস্থা হয়েছে। তো ওদের 700-800 থেকে বোধহয় কিঞ্চিত বেশি মেম্বার আছে, ওদের যত লোক ওয়ার্কিং কমিটিতে আছে তত লোক পার্লামেন্টে নেই। তো যাই হোক, কিন্তু ওরা কিন্তু ওই ঠিক এনআরএসের মডেলটা ফলো করছে। আমরা বহু লোককে বহু অনুপ্রেরণা দিয়েছি, তো আমরা এখন কংগ্রেসকে অনুপ্রেরিত করেছি যে ওই হেডলেস হর্সম্যানের মতো কি করে চলতে হয়। কারণ আমাদের যারা ওই স্বাস্থ্য ব্যবস্থা আমলা টামলা থাকে না, ওরা 3 দিন ধরে অপেক্ষা করছিল যে একটা 7 দিনের কেজরিওয়াল তৈরি হবে এর মধ্যে থেকে। তো একটাও মিস্টার আর মিসেস কেজরিওয়াল তৈরি তো হলোই না। আর ওদের অসুবিধা হয়ে গেল, যার মাথা নেই তার বন্দুকটা টিপ করতে পারছে না। তো এটি হলো অসুবিধা। সুতরাং আছে, ডাক্তাররা মোটামুটি বেরিয়েছে। আর ব্যাপারটা কি, আমাদের একটা বিরাট চওড়া রাস্তার মধ্যে খাদটা আছে, রাস্তা পার্মানেন্ট নয়, খাদটা পার্মানেন্ট। প্রত্যেকটা প্রজন্ম গিয়ে ওই খাদে পড়ে, এবং মনে হয় আমি প্রথমবার পড়েছি, গিয়ে একটা বিস্তর লাফালাফি উত্তেজনা সৃষ্টি হয়। তবে এই ছেলেমেয়েগুলো সত্যিই অদ্ভুত, একবারও ভাগাভাগি করলো না, একবারও কেউ নেতানেত্রী হবার চেষ্টা করলো না। তো আমরা একটা ওই আমাদের যারা ডাক্তার কেউ কেউ থাকেন, আমাদের একটা মেথড আছে, তাকে বলে র্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল। তো আমরা এদের শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট টিস্যু নিয়ে একটা প্যাথোলজিক্যাল পরীক্ষা করছি, এরা সত্যি বাঙালি কিনা এবং সত্যি এদের মধ্যে জেনেটিক্যালি বহিরাগত কজন, কারণ তারপরে আমরা এই রেজাল্টটা পাবলিশ করব। তবে ছেলেগুলো কিছুটা করেছে, ছেলে মেয়েগুলো কিছুটা করেছে। তো আজকে কি একটা লিখেছে দেখছিলাম, এতে কি আমাদের সমস্যা মিটবে? এখন ব্যাপারটা হলো, এরা তো ডাল ভাতের জন্য আন্দোলন করেনি, এরা তৃষ্ণার চাতক পাখির মতো খাবার জলের জন্য আন্দোলন করেছে। তো এই গ্রীষ্মকালে 2 ফোঁটা জলের ব্যবস্থা হয়তো হলো, যাতে অন্তত 6 মাস মারধর না খায় কেউ চলুক, তারপর দেখা যাবে। হ্যাঁ, কিন্তু আমি একটু উল্টো কথা বলি বরং। সেটা হলো এই গোছের যে আমার কোনো সন্দেহ নেই যে আন্দোলনটা আপনি যেটা বলছেন সেরকম হয়েছে, আন্দোলন সফল হয়েছে, নৈতিক জয় ডাক্তারদের হয়েছে, যা সাধারণত হয় না। ঠিক আছে, কিন্তু কথা হলো যে এইটা একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে হয়েছিল। এই ঘটনাটা হচ্ছে একটা সিমটম। আসল অসুখটা গভীরে জটিল, এবং আমার ধারণা এতটা বিস্তৃত হয়ে গেছে, ছড়িয়ে পড়ার মতন। আপনাদের ডাক্তারি এতে বলতে হবে যে এইটাকে সামলাতে গেলে ওইটা আবার অন্যদিকে চলে যায়। সেটা হচ্ছে এই গোছের যে, ধরুন আপনার নিশ্চয় মনে আছে, এখানে সকলেরই মনে পড়বে, সেটা হচ্ছে 2017 সালে এইরকমই একটা গন্ডগোল হয়েছিল সিএমআরআইতে ফেব্রুয়ারি মাসে। তারপর মমতা ব্যানার্জি টেলিভিশনে ক্যামেরার সামনে প্রচুর বেসরকারি হাসপাতালে, বড় বড় নার্সিংহোমের বড় বড় মানুষদের ডেকে সবার সামনে বেশ খানিকটা ধমকেছিলেন। যখন ধমকেছিলেন, এবার ধমকানোটা সঙ্গত হয়েছিল কিনা আমি বলছি না, সেটা আলাদা প্রশ্ন। কেউ বলতেই পারে এটা ঠিক নয়, কেউ বলতে পারে এই ছিদ্র দিয়েই ঢুকে পড়েছিল ডাক্তার নিগ্রহের, অন্যান্য অজুহাত ছেড়ে দিলুম। কিন্তু এটা মানতে হবে বোধহয় যে বাঙালি সমাজের অধিকাংশ মানুষ যারা ডাক্তার নয় বা ডাক্তারের আত্মীয় পরিজন নয়, তারা অত্যন্ত খুশি হয়েছিল আর ভেবেছিল যে এইবার বেটাদের বলা হয়েছে, অন্তত একজন কেউ বলেছেন। এই যে তাদের ভালো লাগাটা, এটা কিন্তু ছিল অকৃত্রিম। এবার সেটার ভিত্তি আছে কিনা পরবর্তী প্রশ্ন। এইবারে তার কিছুদিন পরেই একটা বেসরকারি হাসপাতালে অ্যাক্সিডেন্ট ভিকটিমকে নিয়ে একটা বিরাট অশান্তি হলো। তাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা হলো এসএসকেএমে, তাকে ছাড়া হলো না এত টাকা না দিলে, তাই নিয়ে একটা বিরাট অশান্তি, নেতা নেত্রীরা ঢুকে পড়লেন।
সেই অশান্তি কোনো রকমে মিটতে না মিটতে একটা 4 মাসের বাচ্চা মারা গেল, তাকে কোলোনোস্কোপির জন্য আনা হয়েছিল ওই বেসরকারি হাসপাতালেই, তাকে 12 ঘন্টা করে খেতে দেওয়া হলো না, অ্যানাস্থেসিয়ার ডোজ বেশি হয়ে গেল। তখন প্রায় প্রমাণিত হয়ে গেল যে বেসরকারি হাসপাতালগুলোয় বেশি বিল নেওয়া হয়, অনেক বেশি গাফিলতি হয়, সেই গাফিলতি ঢেকে দেওয়া হয় ইত্যাদি। ক্ষোভটা আরও বেড়ে গেল। আর সরকারি হাসপাতালে তো চলছেই তখন রেফার করার খেলা, বাচ্চা এখানে আসছে ওখানে পাঠাচ্ছে, এরকম কুমিটা খেলতে খেলতে বাচ্চা মরে যাচ্ছে। এই সবের সময় ওই বছর পুজোয় মোহাম্মদ আলী পার্ক একটা ঠাকুর করলো। সেই ঠাকুরের অসুর অনেকগুলো আছে, অনেকগুলোর মধ্যে একজন অসুরের গলায় ঝোলানো থাকলো ডাক্তার। সঙ্গত কারণে প্রতিবাদ হলো, মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করলেন, তারা সঙ্গে সঙ্গে ওটাকে প্রত্যাহার করলো। বোধহয় পঞ্চমীর দিন ছিল ডাক্তার, ষষ্ঠীর দিন ফেক ডক্টর লেখা হলো, তারপর দেখা হলো ফেকেও সমস্যা কমছে না, তখন ওটাকেও তুলে দেওয়া হলো, না না এমনি একটা অসুর, এমনি একটা অসুর বলে তারা। এবার আমার কথা হচ্ছে এইটা অন্যায়, তুমি একটা অসুরের গলা ডাক্তার ঝুলিয়ে দিতে পারো না। কিন্তু আপনি ভেবে দেখুন পুজোর উদ্যোক্তারা কি ভেবেছিল, তাদের থট প্রসেসটা কি। মানে কোনটা করলে ভালো হতো, ডাক্তারের গলায় অসুর না অসুরের গলায় ডাক্তার? আমি বলছি যে তুমি কি ওই দিকে যাচ্ছ? হ্যাঁ, আমি সেদিকে যাচ্ছি না হয়তো। আমি বলছি যে যখন একটা পুজো কমিটি ঠিক করে যে চল চল, পুজো কমিটি কি করতে চাইছে, সে হিট করাতে চাইছে পুজোটাকে, এই তো পুজো তো আর কিছুই না, একটা আর্ট ফর্ম যেটা নাটক বা যাত্রার মতো হিট করানো হচ্ছে। এবার সে কেন এই সিদ্ধান্তটা নিল, তার কারণ তাদের মনে হয়েছে যে সাধারণ মানুষের মধ্যে এমন একটা ক্ষোভ ডাক্তারদের প্রতি জমে আছে যে যদি একটা অসুরকে ডাক্তার বলে আমি বলি তাহলে আমার পুজোটা হিট করে যাবে। এবার সেটা অন্যায় করছে কিন্তু এটা ভাবছে তো, তার মানে গোটা সমাজে এটা কিন্তু একটা ধারণা যে আমি যদি বেসরকারি হাসপাতালে যাই আমি ধনে প্রাণে মারা যাই, কিছু না হোক এরা আমার 10-12 লাখ বিল করবে, আমার পেশেন্ট কোমায় থাকলেও তার সাইকিয়াট্রিক একটা কাউন্সেলিং হবে, তার তার পায়ের কড়া কীরকম হয়েছে তাই নিয়ে কোমায় চলে ভেন্টিলেটারে আছে কিন্তু পায়ের কড়া টেস্ট করে একটু অপারেশন হবে, এইভাবে আমার বিলটা বাড়িয়ে দেবে। আর যদি সরকারি হাসপাতালে যাই সেখানে জুনিয়র ডাক্তার আমার সঙ্গে কুকুর বেড়ালের মতো ব্যবহার করবে, এবং সেখানে একটার বেশি দুটো কথা সরকারি বেসরকারি নির্বিশেষে, যেটা এখন যদি বিভিন্ন কাগজে চিঠিও দেখা যায়, অনেকেই লিখছেন যে আমরা একটার বেশি দুটো কথা জিজ্ঞেস করলে তারা বলেন আপনি ডাক্তার আপনি বুঝবেন, যেখানে বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা হয়তো তার। এবং তাদের এই ব্যবহার আর তার একটা ক্ষমতার ব্যাপার তো আছে, ডাক্তারের ক্ষমতা কিন্তু একটা রোগীর চেয়ে বেশি, এবং সেইখানে সে যদি ক্ষমতা বেশি থাকলে ঔদ্ধত্য তার বেশি থাকে তখন এ ভয় পেয়ে যায়, চোরের দায় ধরা পড়েছে গোছে রোগীর পরিজনের ব্যবস্থা হয়। এইবারে এর উল্টো দিকও আছে, আপনিই বলেছেন বিপি আনন্দে, সত্যি সেগুলো সব সত্যি। ডাক্তার যদি টেস্ট করতে দেয় বলবে ও কমিশন খায়, যদি টেস্ট করতে না দেয় বলবে কিছু জানে না, যদি বেশি কথা বলে বলবে হ্যাঁ যাচ্ছে, যদি কম কথা বলে বলে আমাকে ঠিক করে দেখবে। আসলে কি হয়েছিল জানো তো, আমাদের ওই ডাক্তারি এটা সেটা করার সময় এই কাটমানি কনসেপ্টটা ছিল না, তো এই টার্মটা তখন বলা হয়নি। তো তো এক একটা যুগের সঙ্গে সঙ্গে এক একটা দার্শনিকতা পাল্টায়। তো উই হ্যাভ ফিলসফার্স থ্রু দি এজেস। তো ডাক্তার নিলে বলতো কমিশন, অন্য কেউ নিলে বলতো কাটমানি। হ্যাঁ, তো এখন আবার সেটা ফেরত দেওয়ার জন্য অনেক মারপিট হচ্ছে। তো বেশি ডাক্তারি বললে জানো তো আমাদের শ্রোতারা হয়তো অত্যন্ত বোর হয়ে যাবেন, কিন্তু আমি তোমাকে বলি, তুমি যে হিট কথাটা ব্যবহার করলে না, ওই সিএমআরআই টিএমআরআই ঘটনাগুলো সেই সময় আসলে কি হয় যে আমি খুব একটা বাংলা সিরিয়াল টিরিয়াল দেখে উঠতে পারি না, তো দেখাটা সুযোগ হয় না, কিন্তু সেই সময় এই যে সিএমআরআইতে তুমি যদি কারো কাছে টেপ থাকে দেখবেন যে এটা ঠিক ভাগে ভাগে দেখাতো, কারণ ওই মারপিটটা এতক্ষণ ধরে চলেছিল যে কিছু কিছু আমাদের কোম্পানিরা বলেছিল মধ্যে মধ্যে বিজ্ঞাপন দেবে, এবং যে 50-52 জন লোকেরা ইকবালপুর থেকে মারপিট করে এসেছিল ওকেরা ওর সেলফোনে হোয়াটসঅ্যাপে বলছিল যে একটু থামাও, একটা বিজ্ঞাপন যাচ্ছে এখন, আমরা কমার্শিয়াল ব্রেকটা নিয়ে নিই তারপর কাঁচটা ভেঙো। আবার একটা কাঁচটা ভাঙা হয়ে গেল, একটা কমার্শিয়াল ব্রেক নিয়েছিল, ব্রেক নিয়ে তারপর চেয়ারটা ভাঙলো। তো এই করে করে যাচ্ছিল, সেই প্রচণ্ড টিআরপি ভালোই হচ্ছিল। আর এদের বলেছিল কি কেন সিএমআরআই গণ্ডগোলটার ব্যবস্থা হয়নি, তারও একটা কারণ আছে। তার কারণ হচ্ছিল যে পুলিশকে বলা হয়েছিল যে প্রত্যেকটা দুষ্কৃতকারীকে আইডেন্টিফাই করবে। এখন অসুবিধে হলো প্রত্যেকটা দুষ্কৃতিকারী তার আধার কার্ড ভোটার আইডি জমা দিয়ে মারপিট করেছিল। তো পুলিশ গেছে মুশকিলে পড়ে, পুলিশ বলছে আমি কাকে আইডেন্টিফাই করো, সবাই তো আইডেন্টিফাইড, বাবার নাম ঠাকুরদার নাম কোন নেতা কার বাড়িতে যায় কার গাড়ির চাকায় জল দিয়ে ধোয়ে সব জানতো। তো
তো পুলিশ বলেছে আমাকে আনআইডেন্টিফাইড লোকেদের ধরতে বলেছে, এরা সবাই আইডেন্টিফাইড, আমি কারো গায়ে হাত দিতে পারিনি। আর তারপরে ওরকম একটা ব্যাপার ছিল, ওই টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কিছুক্ষণ চলতে হয় সিরিয়াল, মাঝে বিজ্ঞাপন যখন দিল তখন, আর বাংলায় তো অর্থনৈতিক অবস্থা ভালো নয়, বেশি ইন্ডাস্ট্রি নেই, তো গোটা 15টার পরে দেখবে তখন বোধহয় জাপানি তেলটা বন্ধ হয়ে গেছে। তো যতক্ষণ জাপানি তেলটা চলতো ওই সব কিছুতেই, এখন যেমন যাই হোক কেন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নেই, আমরা পরিশীলিত পশ্চিমবঙ্গ হচ্ছে একমাত্র টেলিভিশন ইন্ডাস্ট্রি যারা জন্ম নিরোধক কিছু যন্ত্রপাতির অ্যাড বিকেল 4টের সময় দেখায়, সেখানে আবার আন্তর্জাতিক কিছু খ্যাতনামা অভিনেত্রীতে দেখা যায়, তারা আমার পরে যাই হোক। তো অ্যাকচুয়ালি কিন্তু ওই সিএমআরআইটা কিন্তু ওটাকে পরে ক্লাসিফাই করেছিল অ্যাজ আ পার্ট অফ এন্টারটেনমেন্ট, ওটাকে ডিসরাপশন কিছু দেখেনি, এবং ওই সিরিয়ালেরই এক্সটেনশন হিসেবে টাউন হলে ওইটা হয়েছিল আর কি। তো ওখানে কিছু, আর এখন তো জেন্ডার ইকুয়ালিটির সময়, সুতরাং আগে কি হতো, দ্রৌপদীর বস্ত্র হনন করলে সবসময় একজন মহিলাকে দাঁড় করাতে হতো, তা এখন জেন্ডার ইকুয়ালিটির জন্য বললাম বস্ত্র হনন করবে, এখন ছেলেদেরও করা যেতে পারে। তো ওই জন্যে গোটা ওই একটা বস্ত্রহরণের মতো উৎসব হয়েছিল, ওটা ছিল গণ বস্ত্রহরণ উৎসব। তো মহাভারতে কি করেছিল, 100টা লোক মিলে একজনের করেছিল, এটা আজকের দিনে কি হলো, ইন টার্মস অফ জেন্ডার অ্যান্ড নাম্বার ইকুয়ালিটি একজন লোক মিলে 100টা লোকের বস্ত্রহরণ করেছিল। এটা হচ্ছে রিভার্স মহাভারত। তুমি যাই হোক, ডাক্তারদের প্রসঙ্গটা খুব ভালো নয়। তো যেটা আমার একটা জানো তো বহুদিনের কৌতূহল ছিল, তুমি যেহেতু ডাক্তারদের কথা বললে এবং আমরা দর্শন, রাজনৈতিক দর্শন নিয়ে কথা বললাম, আমার বিভিন্ন বন্ধুবান্ধব যারা টেলিভিশন, তোমরা যেরকম লেখালেখি করো, তো একটা দর্শন আমাকে খুব বিচলিত করছে, সেটা হলো কি, যে আমাদের এই যে গণমাধ্যম, হ্যাঁ, সাংবাদিক যারা লিখছো, তোমরা যারা বলছো, যারা পোস্ট এডিট, এই যে সাংবাদিকতার মধ্যে যে এরকম একটা প্রগাঢ় ও গৌরীয় বৈষ্ণব ভাব কি করে চলে এলো? সেটা কি? এই যে সবাই গত 2.5 বছর ধরে কীর্তন করে যাচ্ছে, এবং একজন কীর্তন করছে, সবাই সেই দোহার কীর্তনে নাম লেখাচ্ছে, হ্যাঁ। আর তাপসদা খুব ভালো গান করেন, জানো তো, তাপসদার টিমের গান শোনা যাবে, এবং ওরা যত না ভালো হারমোনি করে, এখন সমস্ত এডিটাররা আমাদের যারা লিড সিঙ্গার বা এরা থাকে রাজ্যের মধ্যে যারা আছেন, তাদের সুরে সুর মিলিয়ে এমন পারফেক্ট হারমোনি করে, তাপসদা স্বীকার করবেন একটা বেসুরে টোন হয় না, হ্যাঁ। তো এই যে চৈতন্য, সেই যে 16th সেঞ্চুরির আশেপাশে ঘুরে বেড়াতেন এবং সবাইকে নিয়ে যে একটা ইউনিফর্মিটি, চারিদিকে প্রেম, চারিদিকে এগ্রিমেন্ট, চারিদিকে ওই গুজরাট থেকে এক ভদ্রলোকে সে গন্ডগোল করে দিয়েছে, করে দিয়ে হিসেবটা কেরম পাল্টালে গেল, এবং ডাক্তাররা মোটামুটি মানে একটু তাও পার পেলো, কারণ লোকেদের বিবেকটা নড়ে চড়ে বসলো, কারণ ওই সবাই ভাবছিল 42-এর মধ্যে 43টা পাওয়া যাবে, সেটা না গিয়ে 18, 11 এমন তেমন কি 18, 22 এইসব হয়ে গিয়ে গন্ডগোল হয়ে গেল। তো এই যে সাংবাদিকতার মধ্যে এই যে একটা ভাইরাল এগ্রিমেন্ট, এটা তো একটা অসুখের মতো, যেন ডেঙ্গু হয়েছে সবাই, যেরম এক সময় কোলেরা হতো। তুমি জানো তো ইংল্যান্ডে কেন লোকে বিয়ার খায়? কারণ লোকে বিয়ার খায় কারণ এক সময় জল খেলে কলেরা হতো, ওই কারণে। ওরা কিন্তু মদ খাবে বলে বিয়ার খায় না, ওরা সৎ লোক, কলেরা থেকে বাঁচার, ওরা কলেরা থেকে বাঁচার জন্য বিয়ার খায়। তো এই যে একটা সংক্রামক ব্যাধি, হ্যাঁ, আমাদের ইন্টেলিজেন্ট শিক্ষিত গণমাধ্যমের মধ্যে, তো এটা তোমাদের ভাবায় না যে এটা কিরকম ব্যাপার? নিশ্চয়ই ভাবা, এবং আপনি যে অভিযোগটা করছেন সেটা সর্বৈব না হলেও অধিকাংশ ক্ষেত্রেই সত্যি। মানে একটাও লেখা বেরোয় না এর বিরুদ্ধে, এরকম হয় না, কিছু সম্পাদকীয় বেরোয়, কিছু উত্তর সম্পাদকীয় বেরোয়, কিন্তু এই কথাটা ঠিকই যে ইদানিং শুধুমাত্র রাজ্য সরকারের ক্ষেত্রে না, এটা আমি মনে করি যে আপনি খুব বড় একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে সাংবাদিকতাই বলুন, সাহিত্য, বা ফর দ্যাট ম্যাটার পুরো শিল্পই বলুন, আগে বলা হতো তার একটা বড় মাপের ধর্ম হলো যা প্রথাগতভাবে ভাবা হচ্ছে তুমি তার উল্টো স্রোতে যাও, যেতেই হবে তার মানে নেই, কিন্তু যাওয়ার সাহসটা রাখো, নির্ভীকতাটা রাখো এবং বলো। তার বদলে এখন যেন সর্বত্রই প্রথার আঁচল ধরে চলাটা একটা নিয়ম হয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাও ঠিক যে এখন তো আগে যেন শুধুমাত্র খবরের কাগজ, রেডিও,
এইগুলোই গণমাধ্যম ছিল তা তো নয়। এখন কিন্তু এদের চেয়ে খবরের কাগজ কটা লোক পড়ে, তার চেয়ে বড় শক্তিশালী গণমাধ্যম কিন্তু ফেসবুক, তার চেয়ে বড় গণমাধ্যম কিন্তু হোয়াটসঅ্যাপ। সেখানে কিন্তু বিরোধিতার কোনো অন্ত নেই। এমনকি আপনি যে জিনিসগুলোকে নিয়ে ব্যঙ্গ করলেন সেই বিদ্রুপগুলোও কিন্তু অত্যন্ত শানিত ও তীব্রভাবেই হচ্ছে, অনেক সময় ভোঁতাভাবে হচ্ছে, অনেক সময় কুরুচিকরভাবে হচ্ছে, কিন্তু অনেকে অত্যন্ত শানিতভাবেই বলছে। এই যে যেটা আপনি বললেন সত্যি যে দুহাত তুলে একটা কীর্তন করতে করতে যেন গণমাধ্যমগুলো চলেছে, কিন্তু সেই গণমাধ্যমের চেয়ে অনেক বেশি শক্তিশালী গণমাধ্যম কিন্তু কীর্তন করছে না। এইটা একটা আমার মতে একটা চমৎকার ভরসার জায়গা হয়েছে এখন। মানে যদি আমি ধরে নিই যে প্রধান খবরের কাগজগুলো সব এ ক ও খ এবং ও গড় কেনা হয়ে গেছে প্রায়, এবং আনুগত্য দর্শন ইত্যাদির দিক থেকে কোনো রকমভাবে বিরোধিতা করবে না ঠিক করে নিয়েছে, সেই ক খ গড় সম্পাদকদের কাছে কিন্তু বা কর্মীদের কাছে কিন্তু প্রত্যেক দিন 25টা দুর্দান্ত রসিকতা আসছে, একটা অত্যন্ত সাংঘাতিক শ্লেষ আসছে, যাতে এইটাকেই কিন্তু যাচ্ছে তাই বলা হচ্ছে। তাই আমার ধারণা বেশি দিন এই কীর্তন চলবে না, কারণ কীর্তন চললে ক্রমশ এটা আজকের লোকজনের কাছে, শুধুমাত্র ইয়াংদের কথা বলছি না, আপনার কাছে বা অনেকের কাছেই এই গণমাধ্যমের এই প্রবণতাগুলো আস্তে আস্তে ব্রাত্য হয়ে যাবে, লোকে আর এগুলোকে দেখবে না। হ্যাঁ, আর ছেলেমেয়েরা অনেকে জানেই না খবরের কাগজ কিরম দেখতে, অনেকে জানেই না। আর যারা আমরা একটু ফিজিওলজি পড়েছি তো বললে না, দ্যার হ্যাজ বিন আ চেঞ্জ ইন দ্য রোল অফ নিউজ পেপার। আগে নিউজ পেপার পড়া হতো ফর ইনফরমেশন, এখন পড়া হয় ফর কিওর অফ কনস্টিপেশন। হ্যাঁ, তো কিছু কিছু বৃদ্ধ লোকের অভ্যেস হয়ে গেছে সকালে একটু চা একটা খবরের কাগজ না নিলে বাকি কাজকর্মগুলো আটকে যায় আর কি। তো মোটামুটি প্যাকিং ট্যাকিংয়ে খুব হ্যাঁ, প্যাকিং ট্যাকিং এর। আর এখন তো আবার খবরে পৌঁছতে পৌঁছতে আর কি, কোথায় রেল দুর্ঘটনা হয়েছে সামনেই দেখলে একজন স্বল্প বসানা নায়িকা সে জ্যাকেটে এসে বসে রয়েছে আর কি। তো তার জ্যাকেট ফ্যাকেট জামা কাপড় সরিয়ে তারপর খবরে পৌঁছতে হয়, কারণ ওই পাতাটার দাম নাকি 30 লক্ষ টাকা আর কি। তো যাই হোক, এখন ডাক্তার ছাড়া তার সারা সমাজে কারো মানবিকতার দায়িত্ব নেই, তো আমরাই হচ্ছি মানবিকতার ডাস্টবিন। তো ফ্রন্ট পেজ বিক্রি করে দিলে কিছু হয় না, এ করে দিলে কিছু হয় না, খালি হিমোগ্লোবিনে 5 টাকা নিলে মহাভারত অশান্ত আর না। কি। কুনালদা এইখানে একটা কথা বলার আছে, সেই এইটা বলবেন না, কারণ এই যে আন্দোলন সাধারণ মানুষ কিন্তু এর পক্ষেও প্রবল ভাবে বলেছে সেইটা মানতে হবে। দেখো, এবার একটা প্রসঙ্গে আসি। তো আজকে তুমি জানো তো আমরা এই যে চারিদিকে আমরা যে দেখছি যে হঠাৎ করে বাঙালি সম্বন্ধে লোকের একটা আইডিয়া ছিল বেশ একটা নম্র ভদ্র, এই ব্রিটিশরা ওরাও সে আমাদের নানান রকম করেছেন। তারপর এক দাড়িওয়ালা ভদ্রলোক, সে অনেক কিছু, তোমার কালো দাড়ি তার বোধহয় সাদাটে দাড়ি ছিল আর কি, সে নানান রকম 2100 কত 19টা গান, আরও কিছু কিছু কবিতা টবিতা লিখে আমাদের একটা পরিশীলিত নম্র বেশ একটা নরম নরম জাতি করেছিল। তো সে হঠাৎ এতটা হিংস্র হয়ে উঠলো কি করে? কারণ অদ্ভুত, মানে কথায় বলে যে কত মানে 303rd সেঞ্চুরি বিসিতে যখন আলেকজান্ডার আসছেন এবং আলেকজান্ডার ভাবছিলেন যে এই গ্যাঞ্জেটিক প্লেনের দিকে নামবেন, তাকে বলা হয়েছিল কিছু হিংস্র জাতি থাকে এখানে, তাদের অদ্ভুত অদ্ভুত নাম ছিল, যে তুমি বাবাদন ওখানে যেও না, তোমাকে দেখলে মারপিট করবে। তো তখনও আর কি 3rd সেঞ্চুরি বিসিতে তখনও বেঙ্গল ক্লাব হয়নি, তো যদিও দেখলে বুঝতে পারা যায় না। তো বেঙ্গল ক্লাব পরে 1827 নাগাদ এরকম হয়েছিল। তো সেই জাতিটার এই যে আমাদের মধ্যে একটা সাংঘাতিক হিংস্রতা, তো ধরো তোমার আর আমার মধ্যে 100 বছর বয়সের তফাৎ, তোমরা আমাদের অনেক পরে এসছো, তো তোমরাও কি এটা আঁচ করেছিলে? তুমি যে চারদিকটা দেখছো লেখক হিসেবে গায়ক হিসেবে, এই যে আমাদের মধ্যে একটা ফেরস, দেখুন একদম একদম মানে চমৎকার বলেছেন এই যুগের সিমটম হিসেবে। কিন্তু আমি না এইটা নিয়ে আমি যখন ভাবি তখন আমার কখনো মনে হয় এটা, আর কখনো মনে হয় তা সম্পূর্ণ উল্টোটা। মানে ধরুন আমরা 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 যখন ছোট ছিলাম, আমার মনে আছে আমি ক্লাস 11-এ পড়তাম মৌলানা আজাদ কলেজে, বাস থেকে নেমে যাচ্ছি, একজন চোরকে পেটানো হচ্ছে, এবং পেটাতে পেটাতে তার এতটা মুখে রক্ত বেরিয়ে গেছে যে ভালো করে মারগুলো বোঝা যাচ্ছে না, যারা মারছে তার এফেক্টটা বুঝতে পারছে না, সেই জন্য তাকে কলে মুখটা ধুইয়ে নেওয়া হচ্ছে যাতে বোঝা যায় যে মারলাম, আমার এখানটা ডেবে গেল, যে চোখটা গাললো তাকে চোখটা তো ভালো করে দেখতে হবে। তখন কিন্তু পাড়ায় পাড়ায় গণধোলাই হতো, এবং তখন অমুক মাসিমাকে একটু গরম জল করতে বলা হতো তার গায়ে ঢালা হবে বলে।
এরকম কাণ্ড হয়েছে যে মফস্বলে রিক্সা করে অ্যানাউন্স করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যে এখানে এই মাটি গণধোলাই দেওয়া হচ্ছে, আপনারা আসুন এবং দলে দলে মারুন। এ কাণ্ড কিন্তু হয়েছে। একজন বড় লেখকের সাক্ষাৎকার আমি দূরদর্শনে দেখেছিলাম, তখন অন্য চ্যানেল ছিল না। তিনি বলেছিলেন গাঁগঞ্জে তো বিনোদন কম ছিল, তাই আমরা 2 মাসে 3 মাসে একজন করে লোককে পিটিয়ে খুন করতাম। হ্যাঁ, এটা কিছু হলো, সন্ধ্যেবেলাটা তো কাটতে হবে, তখন সিরিয়াল আসেনি। আপনি যা বলছেন জাপানি তেলের বিজ্ঞাপন লোককে অতটা উত্তেজিত করার সুযোগ ছিল না। ফলে বাঙালির কিন্তু সেটাও ছিল, একেবারে ছিল না বললে ভুল হবে। ধরুন ভায়োলেন্সকে গ্লোরিফাই করা, আমরা ক্লাস 7-8-এ পড়ি, হঠাৎ একটা বিরাট হুজুগ উঠলো, সবাই বলতে শুরু করলো যে এই যে ভারতের এই অবস্থা এসব গান্ধীজির জন্য হয়েছে, নেতাজি থাকলে আজকে সাংঘাতিক কাণ্ড হতো। কারণ নেতাজি ওরকম ছিলেন না যে একটা গালে মারলে আরেকটা গাল বাড়িয়ে দেবেন। এবার আমাদের হেডমাস্টার মশাই এক সময় অ্যাসেম্বলি হলে বললেন যে তোমরা না জানো নেতাজি কি চেয়েছিলেন, না জানো গান্ধী কি চেয়েছিলেন, কিছুই পড়াশোনা করোনি, ছোট্ট তো আমরা কিছুই জানি না। হঠাৎ এটা কোত্থেকে রটে গেল যে এ ভালো খারাপ, বলে এরকম বলো না, তোমরা আগে ইতিহাসটা পড়ো তারপর কথা বলবে। নকশাল আন্দোলনকে নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা রোমান্টিকতা আছে, কি হয়েছে জানে না, কিন্তু এটা জানে বস আগুন নিয়ে খেলেছিল, বন্দুক হাতে তুলে নিয়েছিল। ফলে এই জিনিসটা কিন্তু আছে, ছিল। কিন্তু একটা একই সঙ্গে মানতে হবে, আপনি যেটা বলেছেন যে বাহ্যিক অন্তত মধ্যবিত্ত বাঙালির মধ্যে কোথাও একটা সৌজন্যের প্রতি, ভদ্রতার প্রতি, নম্রতার প্রতি একটা আলাদা শ্রদ্ধা ছিল। সে কখনো ভাবতো না যে একজনের সঙ্গে ঝগড়া হচ্ছে তাহলে তাকে এক চড় মারবো, তার চেয়ে ভাবতো আমি অপমানটা গিলে নিয়ে চলে আসি, তার মধ্যেই ভদ্রতা আছে, আমি তো ওই স্তরে নামলাম না। কিন্তু এখন সত্যি এটা বেড়েছে, কেন বেড়েছে আমি জানি না, কিন্তু আমার কতগুলো অনুমান আছে। আমার ধারণা ওই ন্যাশনালিজম নিয়ে রবীন্দ্রনাথ কতগুলো বক্তৃতা দিয়েছিলেন, তার মধ্যে তিনি কেন ন্যাশনালিজম খারাপ তার অনেকগুলো কারণ দেখিয়েছিলেন। তার মধ্যে একটা জায়গায় বলেছিলেন যে এই ধরনের উগ্র জাতীয়তাবাদ দুটো জিনিস দিয়ে চলে, একটা হচ্ছে লোভ আর একটা হচ্ছে ভয়। এই আমাদের মধ্যে এখন আমার ধারণা, ধরুন আপনিও জানেন আমরা সবাই জানি যে যখন একটা লোক জানেও না কেন একটা লোককে ল্যাম্পপোস্টে পিচমোড় করে বাঁধা হয়েছে, কিন্তু গিয়ে খুব জোরে মারছে বা ইট দিয়ে থ্যাতলাচ্ছে, তখন আসলে সে ওই লোকটাকেই যে মারছে তা নয়, বা যে ঘটনাটাকে কেন্দ্র করে তার হিংসাটা প্রকাশিত হচ্ছে ওই ঘটনাটা ইমিডিয়েট রিজন, ওই যেরকম আমরা সিপাহী বিদ্রোহের পড়েছিল ওটা ইমিডিয়েট রিজন, কিন্তু আসলে অনেক দিন ধরে জমতে থাকা অনেকগুলো বিষ সে উগরে দিচ্ছে, যেটা হয়তো ডাক্তারকে নিগ্রহ করার ক্ষেত্রেও ঘটে বা অন্যান্য অনেকগুলো ক্ষেত্রে ঘটে। প্রশ্ন হচ্ছে এত ক্ষোভ তার কিসের? হয়তো এই যে সে কিছু পাচ্ছে না। এবার না পাওয়া তো আগেও ছিল, আমাদের বাবা কাকা কি পেয়েছে ঘন্টার মাথা, আমরা তার চেয়ে অনেক বেশি পাই, কিন্তু তখন তো এতটা পাওয়ার প্রদর্শনীয় ছিল না, একটা শপিং মল তো ছিল না যেখানে কি একটা জ্যাকেট, বাবা এত দাম আমি কিনতে পারবো না, আমার ক্ষোভ হচ্ছে তাই আমি কিনতে পারলাম না। এত রকম যে বিলাস হয় বিশ্বায়ন তো আগে ছিল না। একটা শাওয়ার তার 6 জায়গা থেকে জল বেরোচ্ছে, একটা সুইচ টিপলে কিশোর কুমারের গান হয়, কেন? কিন্তু হয় কোমর তাতে টুনি লাইট চিড়িক চাই করছে চন্দননগরের মতো। এবার হ্যাঁ আমি শুনেছি যে একজন বলছি যে সে তার খুব বড় লোক, সে তার স্বামীকে কোমরটা উপহার দিল, তার পছন্দ হয়নি আলোটা। আরে আলোটা সে দেখবে কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না, তোর পছন্দ হওয়া এবং কি বা সেই লাল নীল আলোয় উদ্ভাসিত হবে, দরকারটা কি? কিন্তু হচ্ছে তো। এবার এইটা দেখে দেখে না লোকের মনে হচ্ছে আমি তো এটা পেলাম না, তাহলে আমি কি করব? ওই যে জুলজুল করে তাকিয়ে ফিরে আসা প্রতিনিয়ত তার মনে একটা ক্ষোভের জন্ম দিচ্ছে। আর সেই ছেলেমেয়েগুলোর কথা ভাবুন যারা শপিং মলে এগুলোকে বিক্রি করছে, মফস্বল থেকে আসে, তাদের শেখানো হয় যে ছেলে দেখলে স্যার আর মেয়ে দেখলে ম্যাম ম্যাম বলে ছুটে যাবে, বসতে দেওয়া হয় না, আক্ষরিক অর্থে টুল নেই, তাদের পা যখন প্রচন্ড ব্যথা করে তখন তারা বাথরুমের অছিলায় গিয়ে কমোডে একটু বসে আসে। এবার সে তো প্রতিনিয়ত ওই জিনিসটাকে বেচছে, সে তো ওই জিনিসটা দেখছে। আমার ছেলের আয়া, সে এসে সারাদিনটা তো এসি গাড়িতে ঘুরলো, আমার বাড়ির যেটা ফ্রিজ তার, সে হয়তো বস্তিতে যে ঘরে থাকে তার চেয়ে বড় ফ্রিজটা, এটার মধ্যে দিয়ে সে গেল, তারপর সে ফিরে গেল গরমে সেদ্ধ হতে হতে ট্রেনে করে একটা জায়গায়, যে বাড়িটা তার অসম্ভব খারাপ। এবার তার মনে তো একটা প্রচন্ড না পাওয়ার ক্ষোভ জমা হচ্ছে। আর তার সঙ্গে আরেকটা সাংঘাতিক কাণ্ড এই মুহূর্তে এসছে, যেটা এই যুগের আগে ছিল না, সেটার নাম হচ্ছে ইএমআই। আগে ধরুন একটা লোকের অ্যাম্বাসাডার, তখন তো অ্যাম্বাসাডার ছাড়া গাড়ি থাকতো না, অ্যাম্বাসাডার গাড়ি আছে কি করবে, আরেকটা লোকের নেই, বাড়ি করতেও পারবে না, গাড়ি করতে হবে। মানে বাবা মা জানতেন যে কোনোদিন বাড়ি হবে না, কেন? ওটা সাধ্যের বাইরে, মিটে গেল। তখন সে কি করবে, অফিস থেকে এলো, এসে মুড়ি লঙ্কা খেলো, গল্প গুজব করলো, বসে থাকলো। কিন্তু এখন কি 1 টাকা দিয়েও সে ওই গাড়িটা কিনে আনতে পারবে? তাহলে কিনছিস না কেন? তোর নিজের নামে ফ্ল্যাট হবে, তুই একটা ফ্ল্যাট কিনছিস না। আর লোকে বুঝছে না যে ফ্ল্যাট কেনা লোন নিয়ে তার মানে হচ্ছে ব্যাংকের ভাড়াটে হলুম। সুভাষ বাবুর ভাড়াটে ছিলাম, গগন বাবুর ভাড়াটে ছিলাম, দিলীপ বাবুর ভাড়াটে ছিলাম, এখন ওই ব্যাংকের ভাড়াটে। আমি যদি ঠিক করে লোনটা শোধ না দিই তাহলে ব্যাংকের গুন্ডা এসে আমাকে বের করে দেবে। কিন্তু আমি বললাম না, আমার বাড়ি হবে, আমার গাড়ি হবে। এবার কিনে তো আনলাম 1 টাকা ডাউন পেমেন্ট করে,
এইবার ভয়টা তো ভেতরে ধড়াস ধড়াস করছে, আমি শোধ করবো কোত্থেকে? প্রতিদিন রাত্রিরে শোয়ার সময় আমি ভাবছি হবে তো আমার বাড়িটার লোনটা, আমার গাড়িটার লোনটা। প্রতিবেশীকে টেক্কা দেওয়ার জন্য আমি পাটায়া বেড়াতে গেছি, এখন তো ঘাটশিলা বেড়াতে গেলে আমার চলবে না। এইবার পাটায়া বেড়াতে তো গেছি, এবার ফিরে এসে তো আমি ভাবছি যে আমার মুদির দোকানের লোনটা আমি কি করে শোধ করবো, আমার নেই, শোধ করার সামর্থ্য নেই, পয়সাটা আসবে কোথায়? এই যে বিরাট একটা না পাওয়ার ক্ষোভ, আর এই ধার শোধ দেওয়ার ভয়, আর আপনি যেটা ইতিমধ্যেই ইঙ্গিত করেছেন, একটা প্রগাঢ় স্থিতিশীলতার অভাব, প্রকাণ্ড অস্থির সময়। আগে যেরকম আমি বললাম যে আমি কখনো বাড়ি করতে পারবো না, এটা নিশ্চয়তা ছিল, আবার চাকরিটা কখনো যাবে না, এটা নিশ্চয়তা ছিল। খুব কম রোজগার করি, কিন্তু এই রোজগারটা কেউ কেড়ে নেবে না, হ্যাঁ দুমুঠো খেতে পাবো। এখন আমার একজন পরিচিত বিরাট চাকরি করত, 2 মাস আগে সে অফিস গেল, মানে বিকট চাকরি, মানে তার বাড়ি বিরাট সাংঘাতিক, তার ইউরোপ ছাড়া বেড়াতে সে যায় না গরমের ছুটিতে। তাকে বোধহয় 9টার সময় অফিস গেল, 2টোর সময় বাড়ি ফিরে এলো, ওইটুকুর মধ্যে বরখাস্ত করে দিয়েছে। জিনিসপত্র যে হলিউড ছবিতে দেখায় না, একটা প্যাকিং, ওদের সব প্যাকিং বাক্স কোথায় থাকে যায় না, একটা প্যাকিং বাক্সে সব ভরে এরকম করে বেরিয়ে চলে আসছে। কেভিন স্পেসি বেরিয়ে চলে এলো 5 মিনিটের মধ্যে, তারপরে ওই পাঞ্চিং কার্ডটা ঠেকালে সে আর ঢুকতে পারছে না। তো এইরকম একটা সাংঘাতিক অনিশ্চয়তা, তার সঙ্গে কি হচ্ছে, আমার সন্তান পড়াশোনা করছে, কি পড়াশোনা, 5 বছর 6 বছর বয়সে তার রোজ রোজ পরীক্ষা, তাকে পেতে হবে নম্বর, তা নইলে হবে না। আমিও জানি সে কোনোদিন, ইনফ্যাক্ট সে যতই নম্বর পাক, আমার ছেলে যখন বড় হবে তখন সে আদৌ পশ্চিমবঙ্গে একটাও চাকরি থাকবে কিনা তাই আমি জানি না, ফলে চাকরি সে সন্দেহ আছে, সন্দেহ আছে, ফলে চাকরি হয়তো সে পাবে না। তাহলে চাকরি পেতে গেলে তাকে নিদেন ব্যাঙ্গালোর যেতে হবে, আমেরিকা বা বেলজিয়াম গেলে তো খুবই ভালো। কোনো একটা জায়গায় কোনো স্থিতিশীলতা নেই, এবং রাজনৈতিক নেতা কারা, তারা গুন্ডা, তারা মস্তান, মানে আমি কে আমার সমাজটাকে উত্তরবে। আগে আমি না, একটা ব্যাপার তোমাকে ইন্টারাপ্ট করি ওখানে, যে তুমি বলছিলে না, তুমি হয়তো হিন্ট করছিলে যেটাকে আমরা হয়তো পরিভাষায় বলি মেটেরিয়ালিজম, হ্যাঁ, বস্তুতন্ত্রবাদ। সবাই ইএমআই ব্যাপারটা খুব ইনফেক্টিভ, কারণ অনেককে যখন আমরা বলি যে এই রোগটা খুব ক্রিটিক্যাল, এই অপারেশনটা খুব ক্রিটিক্যাল, এটা করলে বাঁচার সম্ভাবনা এরকম, মারা যাওয়ার সম্ভাবনা এরকম, অনেকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু একবারেই কি মরে যাবে? কারণ এই স্টেট ব্যাংকের সঙ্গে ইন্টারাক্ট করে করে অনেকের একটা ধারণা হয়ে গেছে যে ইনস্টলমেন্টে আর কি, হ্যাঁ, যে সব কিছু ইনস্টলমেন্টে হলে এটা কি এমনই অপারেশন, এ আপনি কি করবেন একবারে, মানে না ঠিক আছে 12.5% হানা টানা করে করে 12.5%-এর যুগ, এই করে করে আস্তে আস্তে করে যায়। তবে হ্যাঁ, ইট ইজ ট্রু, এটা আমাদের এতে চলে এসছে। কিন্তু আবার জানো তো, এই রিভার্স মেটেরিয়ালিজমের ব্যাপারটা এরকম আর কি, তোমার মতো আর কি। তো কোনো একটা সময় যখন আমাদের বয়সও কম ছিল আর কি, তো সেরকম একটা সময় আমরা ভেবেছিলাম যে হ্যাঁ, চারিদিকে এত একটা বস্তুকেন্দ্রিক অমুক তমুক হয়ে যাচ্ছে, তো দু একটা সন্ন্যাসীদের, যারা নাকি অ্যালিজেডলি আর কি সাংসারিক বৈভব বিলাস ত্যাগ করে ঘুরে বেড়াচ্ছেন, তো তাদের পিছনে পিছনে গেছিলাম, তারা সারাদিন কি করে দেখতে। আমি কিন্তু অবাক হয়ে গেলাম, আমি তাদের খাওয়া দাওয়া বোলচাল দেখে আমি ঠিক করলাম যে আমি তো 2টো চাকরি একসাথে করলেও এরকম করতে পারবো না। তো যাই হোক, আবার আমাদের ব্যাক গিয়ারে আর কি মোটামুটি এরকম ফিরে যেতে এলো। তবে তোমার নিশ্চয়ই, তুমি যে পয়েন্টগুলো বলছো, আর এখন ছেলে মেয়েদের অবস্থা সাংঘাতিক, কারণ এখন লোকেরা সামনের বছর নাকি 100-তে 150 নম্বর পাবে লোকেরা, হ্যাঁ। তো 100-তে 100 নম্বর পেলে এখন বাবা মাদের ডিপ্রেশন হচ্ছে। আমার মজার ব্যাপার হলো যে তোমার যদি কোনো জিনিসকে একটু ডিটেইলে বা একটু ডেপথে দেখার যদি বদভ্যাস থাকে, এই জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট বেরিয়েছে, যে ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রেন্স বোধ হয় 24 ঘন্টা হয়নি, তো জয়েন্ট এন্ট্রেন্সের র্যাঙ্ক দেওয়া হয়েছে, মানে যত ছেলে কোয়ালিফাই করেছে তার থেকে বোধহয় এখনও বেশ কয়েকটা সিট খালি আছে, কারণ যারই 4তলাতে কোনো চিলেকোঠা খালি ছিল সেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ করে ফেলেছে আর কি। তো এনিওয়ে, তো সেই চিলেকোঠার কলেজগুলোতে কী হয়েছে, যারা ইঞ্জিনিয়ারিংয়ে এবার জয়েন্ট এন্ট্রেন্সে 0-র ওপর নম্বর পেয়েছে তারা র্যাঙ্ক পেয়েছে, রাইট। তো আমার এক বন্ধু একটা সিনেমা করেছিল 0 থেকে শুরু, হ্যাঁ। তো অশোক, তুমি তো অশোককে চেনো, SRFTI। তো আমি অশোককে বললাম, দেখ অশোক, তোর মনোবাঞ্ছা অবশেষে পূর্ণ হলো, জয়েন্ট এন্ট্রেন্স তো ছবিটাকে স্বীকৃতি দিল, 0 থেকে শুরু 0। এদিকে কিন্তু তারা 110 পেয়েছে এতে। আর মেডিসিনের একটা পরীক্ষা হলো নিট, হ্যাঁ, তাতে কি করেছে সত্যি কথা বলতে, যে
যে পড়াশোনার স্ট্যান্ডার্ড যে কোথায় সেটাকে লুকিয়ে রাখার জন্যে এখন কেউ নম্বর বলে না, কেউ গ্রেড বলে না, সেটাকে খুব জটিল করে পার্সেন্টাইল বলে। তা একদিন আমার হাতে 15 মিনিট সময় ছিল, আমি কাগজপত্র খুলে পার্সেন্টাইলটা হিসেব করে দেখলাম যে যারা নাকি ডাক্তারির জন্য র্যাঙ্ক পাচ্ছে, কোয়ালিফাই করছে, তারা মোটামুটি 31 থেকে 32% নম্বর পেয়েছে, যেটা একসময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পেলে কেউ পাস করতো না আর কি। তো এইদিকে 100 নম্বর, 105 নম্বর, এদিকে 31% আর এদিকে 0। তো এই তিনটের মধ্যে এখনকার একাডেমিক ব্রিলিয়েন্সটা ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, বেশি বললে টিচার আবার মারধর করবে আর কি, কারণ এটা হচ্ছে ওই দুর্গেশগড়ের রহস্যর মতো, এটা হচ্ছে এখন মানে নিউমিসম্যাটিক্সের রহস্য। একটু কাগজপত্র নাড়াচাড়া করলে দেখবে সব ফাঁক ফোকরগুলো বেরিয়ে আসছে। একটা ব্যাপারে তুমিও অনেক বলেছো, অনেকেই চিন্তা ভাবনা করেছেন যে এখনকার দিনের এই যে আমাদের দিন তো সবসময় ভালো ছিল, এখনকার দিনটা খারাপ আর কি। হ্যাঁ, তো এইটাও যে আমরা মেনে নিতে হবে। তো এই যে বাংলায় আমরা কথা বলছি, এই বছরে হয়তো আর হবে না বেঙ্গল ক্লাবে। হ্যাঁ, সচরাচর এরকম সুযোগ তুমি পাবে না। হ্যাঁ, তো এই যে বাংলায় কথা বলা, হ্যাঁ, বাংলায় কথা বলা, আমার ইউটিউবের দুটো একটা প্রোগ্রাম দেখে আমাকে খুব স্নেহ করেন এক মাসিমা, আমাকে ফোন করে বললেন যে যে তুমি প্রায় নিরবিচ্ছিন্ন তুমি 10 মিনিট বাংলায় কথা বলেছো, এটা কি করে সম্ভব? আমি শুনেছি তুমি সেন্ট জেভিয়ার্সে পড়তে। না, আমি সম্ভব হলো কারণ আমাকে টিচাররা অধিকাংশ সময় ক্লাসের বাইরে দাঁড়াতে বলতো। তো আমি মালি টালি হানাদের সঙ্গে কথা বলতাম, তো বলে বলে আমার স্থানীয় ভাষাগুলো রপ্ত হয়ে গেছিল, সেগুলো অন্য কারণ। তো তোমরা যারা আজকে আমাদের মতোই বদখত কাজ করো না, নানান রকম ক্রিয়েটিভিটির মধ্যে আছো, তুমি একদিকে সিনেমায় আছো, একদিকে লিখছো, একদিকে গানে করছো, তো তোমরা এই ভাষার ভবিষ্যৎটা কোন দিকে দেখছো, মানে কোন দিকে যাচ্ছে ব্যাপারটা? দেখুন, ভবিষ্যৎ যে অন্ধকারে সবাই জানে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা আমি আপনারই একটা আয়োজন করা বিতর্কেও বলেছিলাম। সেটা হচ্ছে, দেখুন, বাংলা ভাষায় অনেক অন্য ভাষা চলে আসছে, এই সব নিয়ে কোনো আপত্তির কারণ নেই। মানে যে কোনো কিছুই করো, যে কোনো বাগধারা, যে কোনো রকম ইংরেজি থেকে এনে চালিয়ে দাও, ঠিক আছে, লোকের বিরক্তি লাগবে, কিন্তু ওরমভাবেই ভাষা চলে, কোনো অসুবিধে নেই। অসুবিধাটা হচ্ছে ভাষাটার সঙ্গে যদি বাধ্যতামূলকভাবে একটা অসম্মান জড়িয়ে যায়, একটা লজ্জা জড়িয়ে যায়। এই ধরুন, এই যে শপিং মলের কথাই আমি বলছিলাম, সেইখানে মানে একটা মোটামুটি ধাঁচকচকে দোকানে কেউ বাংলায় কথা বলে না। চন্দ্রিল শপিং মলে যেতে একদম ভালোবাসে না, না সঞ্চারী আছে এখানে ওর না, বাসি, খুবই বাসি। আমি যে এটার অংশ নই তা নয়, কিন্তু আমি বলছি শুনুন। আচ্ছা, ধরা যাক আপনি বাজার গেলেন, কেউ একজন বললো যে বেগুন এত দাম, আপনি বললেন বেগুনের এত দাম হয় নাকি, এটা কমাও। রিক্সা বললো যে ওখানে যেতে গেলে আমি 20 টাকা, আমি কালকে গেছি 15 টাকা, কমাও। এবার আপনি গেলেন একটা দুর্দান্ত একটা নাইকির দোকানে, সে বলে এই জুতোটার দাম 18,000 টাকা, আপনি বলতে পারবেন যে একটু কম হবে না? এটা বলতে পারবো না। বলতে যে পারবো না, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ওটার ইংরেজি দোকান। মানে স্যার 18,000 যদি বলে, কিংবা 18K, আমি বলতে পারবো না কি বলছে কম হবে, এটা বলতে পারবো না। কি বাংলায় বললে হয়তো বলতে পারতুম। ইংরেজির না একটা গাম্ভীর্য আছে, এটা আপনিও জানেন যে কেউ যদি দুর্দান্ত ইংরেজি বলে, কেউ যদি বলে তর্ক করে, তাহলে কি করে কে জানে সবার ধারণা হয় তাকে উত্তরটা ইংরেজিতেই দিতে হবে, অত সেও বাঙালি। আপনি আমার সঙ্গে ইংরেজিতে কথা বললে আমি তুতলে কোনো মতে ইজার করে ইংরেজিতেই উত্তর দেবো, কেন? কিন্তু আমি মনে করি না, তার দেয়া যায় না। এইভাবে আমি অনেককে তর্ক জিততে দেখেছি, বাংলায় করলে জিততে পারতো না, কিন্তু দারুণ ইংরেজি বলে। ইংরেজিতে যুক্তিটা ভালো দেয় না, ইংরেজিটা ভালো দেয়, সেই জন্য ইংরেজি বলে সে বেরিয়ে যাচ্ছে। ফলে ইংরেজি ভাষাটার সেই জায়গাটা আছে, সেই জায়গাটা চিরকালই ছিল। মানে বহুকাল আগে, মানে অনেক কাল আগে রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিরাট সভায় বলেছিলেন যে সেখানে আলোচনা হচ্ছে বাঙালি চাষাভূষো যারা মানুষ, তাদের কি করে উন্নতি হবে। আর আছেন হচ্ছে সাংঘাতিক বড় বড় মানুষ সমস্ত, মানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তারা সব বক্তৃতা দিতে এসছেন। তা সেইখানে উঠে রবীন্দ্রনাথ বলেছিলেন যে বাঙালি চাষাভূষোর সমস্যা নিয়ে বাঙালি চাষাভূষোর সামনে যে আলোচনা 8 বছর ধরে আলোচনা হয়ে আসছে, তার আগে সমস্ত ভাষণই ইংরেজিতে হয়েছে। সেই বছরের সমস্ত ভাষণও ইংরেজিতেই লেখা আছে। তা রবীন্দ্রনাথ বেয়ারা মানুষ ছিলেন, তা তিনি উঠে বললেন যে আচ্ছা, বাংলায় কেন আলোচনা হবে না? শুনে সবার মানে বজ্রাঘাত আর কি। ডব্লিউ.সি. ব্যানার্জি বসে আছেন, উমেশচন্দ্র ব্যানার্জি, যিনি ডব্লিউ.সি. ব্যানার্জি না লিখলে চিঠি ছিঁড়ে ফেলে দিতেন। হ্যাঁ,
তারা বলছে কি এর বাংলায় আলোচনা হবে, সে কি করে হয়, আমরা সবাই ইংরেজিতে তৈরি করে এসেছি। কেউ কেউ বললেন আমরা বাংলায় বলতে পারি না, তারাই হচ্ছে বাংলার সবচেয়ে বড় বাগ্মী। তখন রবীন্দ্রনাথ বললেন আমি বাংলায় অনুবাদ করে দেবো। ভেবে দেখুন চাষা ভূষদের দুর্দশা, একবার তারা শুনবে পুরো ইংরেজিতে একটা অত্যন্ত একঘেয়ে ভাষণ, তারপর রবীন্দ্রনাথ পুরোটাকে আবার বাংলায় অনুবাদ করে শোনাবেন। মানে তাদের যে মানে কি দুর্দশা হলো যাকে হবে। এবার রবীন্দ্রনাথ তার অপূর্ব সুললিত বাংলায় সব অনুবাদ করে শোনালেন। সব হয়ে টয়ে যাওয়ার পর ডব্লিউ.সি. বন্যার্জি রবীন্দ্রনাথকে ডাকলেন, সব হয়ে যাওয়ার পর এই ছোকরা শোনাও। রবীন্দ্রনাথ গেলেন, তখন তিনি ইংরেজিতেই বললেন, যা বললেন তার বাংলা ভাষায় তার মর্মার্থ হচ্ছে যে তুমি কি মনে করো যে তোমার চাষাস অ্যান্ড ভূষাস, এই কথাটা উনি বলেছিলেন, তোমার এই মেলিফ্লুয়াস বেঙ্গলি এতটুকু বেশি বুঝলো আমাদের ইংরেজির চেয়ে। ফলে সেখানেও সেই কথাটা হয়তো মিথ্যে নয়, সেখানেও সমস্যা আছে। মানে এখন বাংলা ভাষা কি করছে, একটা হচ্ছে আপনি দেখবেন ফেসবুক, সেখানে যারা তরুণ তুর্কি দুর্দান্ত জঙ্গি, সে ডাক্তারের পক্ষেও আর বিপক্ষেও, হ্যাঁ, সে দুটি কথা অন্তর 4 অক্ষর 5 অক্ষরের অশ্রাব্য কষ্ট খিস্তি ছাড়া সে তার নিজস্ব রচনাকে সপ্রতিভ করতে পারে না। উল্টো দিকে মেট্রো রেলে চড়ুন, এখানে অগ্নিশমন যন্ত্র উপলব্ধ আছে, এখানে আগুন নেওয়া যন্ত্র আছে নয়, অগ্নিশমন, ওইটা বুঝতে বুঝতে লোকে ঝাই পোড়া হয়ে যাবে যদি আগুন লাগে। হ্যাঁ, সেটাও লেখা নেই। ফলে আমরা একটা অদ্ভুত বাসে বাসে সাধু ভাষায় দিচ্ছি বলিয়া ঘাড় নাড়াইবেন না, কেন রে ঘাড় নাড়াবেন না লে, সেটাও হচ্ছে না। ফলে বাংলা এমন একটা উদ্ভট জায়গায় পৌঁছে গেছে, আর ইংরেজির কাছে এমন হার মেনে যাচ্ছে। আমি দেখেছি একটা দুর্দান্ত ব্যাংকে একজন লোক গেলেন, গিয়ে তার সমস্যাটা বাংলায় বলতে শুরু করলেন। যিনি ব্যাংকে সমস্যাটা শুনছেন তিনি বললেন আমাকে ইংরেজিতে বলুন। সেই ভদ্রলোক ভেবেই পেলেন না যে এটাও বলা যায় যে এটা বাংলার রাজধানী কলকাতা, আমি বাংলায় বলবো, আপনি না বুঝলে অন্য একজন কর্মচারীকে ডেকে দিন না। বলতে পারলেন না, উনি তুতলে কোনো মতে লাল টাল হয়ে সমস্যাটাই, এটাই তার এত বড় সমস্যা হয়ে গেল যে উনি ব্যাংকের সমস্যাটা বলতে পারলেন না, চলে গেলেন। এই যে বাংলার সঙ্গে যে একটা বাধ্যতামূলক হীনম্মন্যতা জড়িয়ে গেছে, এতে মনে হয় ভাষাটার আর সংস্কৃতিটার বিরাট একটা সমস্যা আছে। তো এই যে ধরো একটা তো হলো ব্যবহারিক বাংলা, কিন্তু তোমরা চন্দ্রবিন্দু তার গান, এটা সৃষ্টি, এর মধ্যে দিয়ে তোমরা কি দেখছো যে ধরো বাংলার ক্রিয়েটিভিটির যে জায়গাটা, যেখানে আমরা সঙ্গীতের মধ্যে দেখি, এর মধ্যে দিয়ে দেখি, তো সেটা কি শক্ত হচ্ছে, এটাকে চালিয়ে নিয়ে যাওয়া? দেখুন, চালিয়ে নিয়ে যাওয়া খুব শক্ত হয়তো নয়, কিন্তু প্রত্যাশা বেশি হলে খুব শক্ত। মানে আমি এটা তো মানে বোঝাই যায় যে ধরুন আজকে বাংলায় যারা সবচেয়ে বড় বুদ্ধিজীবী, যে বাঙালি বুদ্ধিজীবী যারা সবচেয়ে বড়, তারা মূলত সমাজতত্ত্ব এইসব দিক নিয়ে আলোচনা করেন। দেখবেন তারা সবসময় নিজেদের মৌলিক লেখাগুলো ইংরেজিতে লেখেন, পরে হয়তো সেটা বাংলায় অনুদিত হয়। এইবার আপনি তো বলতে পারেন কি তুমি বাঙালি, তুমি বিশ্ববন্দিত, তুমি কেন বাংলায় লেখাটা লিখলে না? কয়েকজন লেখেন, কয়েকজন হয়তো অনুষ্টুপে প্রথমেই লিখলেন, তারপর ইংরেজিতে অনুবাদ হলো, কিন্তু সেটা খুব কম। কিন্তু তার দিক থেকে দেখতে গেলে তিনি তো চেষ্টা করবেন যত বেশি সম্ভব লোকের কাছে পৌঁছানো যায়। আজকে আপনি ভেবে দেখুন না, যদি আমি ইংরেজিতে একটা উপন্যাস লিখি, সেটা যদি মাঝারি মানেরও লেগে যায়, আমার যে পুরস্কার, যে পয়সা কড়ির একটা সম্ভাবনা আমার সামনে খুলে যাবে। বাংলায় একটা দুর্দান্ততম উপন্যাস লিখলে কি হবে, পাঁশকুড়া সবুজ সংঘ আমাকে একটা সম্বর্ধনা দেবে, এর বেশি তো কিছু হবে না। হ্যাঁ, আর ওটা করে আমি হয়তো বলা যায় না বুকারের লং লিস্টে ঢুকে পড়ো, তাতে আমার যে প্রতিপত্তিটা হবে, হ্যাঁ, এইটা একটা বিরাট ব্যাপার। ফলে ওইখানে কেউ যে বাংলাটা করে সেই যে বাংলা ছাড়া আর কিছু পারে না, যার মুরদ আছে বাংলা ছাড়া ইংরেজিতেও করতে বা এমনকি আজকাল হিন্দিতে করতে, সে আর শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ থাকে না। ফলে বাংলায় সৃষ্টিশীল কাজ নিশ্চয়ই করা যাবে, এবং তা করে কোনো রকম লাভ হবে না, কেউ তার নাম জানবে না, ভালো সৃষ্টি করলেই তাকে প্রত্যাখ্যাত হতে হবে তার কোনো মানে নেই। কিন্তু তার এলাকাটা যেখানে সে প্রভাব বিস্তার করতে পারে, যেখানে তাকে লোকে গ্রহণ করবে, সেটা এতটা কম যে তারও হয়তো কখনো শখ হবে যে আমি বাংলাকে অতিক্রম করে যাই। সঠিক সঠিক। কিন্তু ধরো বাংলা সৃষ্টিশীলতার মধ্যে বা সৃজনশীলতার মধ্যে যখন আমরা খানিকটা ইংরেজি বই নাড়াচাড়া করি, বাংলা তো যারা বই টই পড়ার বদভ্যাস আছে, তা একটা কিরকম অদ্ভুত মনে হয় যে একটা জিনিসকে নিয়ে বেশি করতে করতে আমরা মেডিসিনে কি বলি জানো তো, টক্সিসিটি হয়ে গেছে, টক্সিক হয়ে গেছে। তো বাংলায় এরকম প্রেমের টক্সিসিটি কেন? যে ধরো আমরা একটা অদ্ভুত লোক, আমাদের সমকালীন কাজের মধ্যে আমরা কটা বই লিখেছি, আমরা নকশাল আন্দোলন নিয়ে কি আলোচনা করেছি আমাদের সমকালীন সাহিত্যে। এই তো কিছুদিন আগে
মানে সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে মাথা ফাটাফাটি হেনা তেনা, সরকার বদল হয়ে গেল, কটা প্রামাণ্য সমসাময়িক উপন্যাস বেরিয়েছে বা একটা আমাদের উপন্যাস কেন, চলচ্চিত্র চলচ্চিত্র কোথায় হয়েছে, কোথায় একটা কাজ হচ্ছে। কিন্তু আমি এই কিছুদিন আগে বাংলা একাডেমিতে গিয়েছে, এবার আমাকে মারতে বাকি রেখেছিল। তো আমি সবাইকে বললাম যে এটা কীরকমের অসুখ, উঠতে প্রেম, বসতে প্রেম, এতে প্রেম, যেতে প্রেম, সে পরপর লিটল ম্যাগাজিন, বিগ ম্যাগাজিন, মডারেট ম্যাগাজিন, সব জায়গায়। তো এটা কেন, এটা কি এটা ফাঁকিবাজি না ব্যাপারটা না কি? না, এটা ফাঁকিবাজি না, এটা আপনি, এটা যে একটা দুর্বলতা বা অক্ষমতা, এটা আমি আপনার সঙ্গে একমত। কিন্তু ঝামেলা হচ্ছে বাঙালির যে, সাধারণ বাঙালির যে স্বভাব, সেটা খুব আশ্চর্য। সেটা হচ্ছে সে জীবনে কখনো ওই কলেজের সময় খাওয়া প্রথম লেঙ্গিটাকে কিছুতেই ভুলে উঠতে পারলো না। হ্যাঁ, মানে সেইটা হতে পারে। এটা কি, এটা অদ্ভুত। কারণ তারপর হয়তো সে মানে আরো 5টা 25টা প্রেম করেছে, আচ্ছা। মানে তার যৌনতাও হয়তো হয়েছে, বলা যায় না, মানে এটা খুব অড। কোনো বাঙালির যৌনতা হয়, এখনো হয়, কিন্তু আমি তাও হয়েছে হয়তো। কিন্তু ওইটাকে না কিছুতেই, সেই যে কেমিস্ট্রি ল্যাবে তাহলে বলে উঠতে পারেনি। এমনও নয় যে হয়েছিল তারপর হয়, সেটা হয় 6 মাস 7 মাস পর সে চলে গেল ইত্যাদি, সাধারণত কিন্তু বলে উঠতে পারেনি। মানে যখন আবার এখন ফেসবুকে, এখন সেও মোটা হয়ে গেছে, থাইরয়েড হয়েছে, এও টেক হয়ে গেছে, কিন্তু এখন যখন আবার যখন হয়েছে যোগাযোগ, তখন সে বললো, ওমা তুই বলিসনি কেন, আমারও তো তোর প্রতি। তখন সে বলে, হ্যাঁ তাই, মানে বিরাট একটা কাণ্ড, কিন্তু বলে উঠতে পারেনি। তখন কি হয়, মানে আবার একটা রিপ্লে হয় নাকি? আর হয়, কিন্তু মুশকিল হচ্ছে দুপুরে ফাঁকা না, বাড়ি। যদিও সঞ্চারী আছে, তুমি কি করেছো, চেষ্টা করেছো? দেখুন, আমার মুরত সব বহু ক্ষেত্রেই বড় কম, আচ্ছা। আর আমার সঙ্গে খুব মধুর ব্যবহার সাধারণত লোকে করতে চায় করে না, না, তো সে আলাদা আমাদের কথা। সাথেও করে না, হ্যাঁ? আমাদের সাথেও করে না। হ্যাঁ, না এখন দেখুন একটা কথা ঠিক, আপনি যে বলছেন যে ডাক্তারদের এই চোখে দেখে, লোকে কিন্তু বুদ্ধিজীবীদের আরো সাংঘাতিক চোখে দেখে। মানে এখন যেরকম রাজনীতিবিদদের আজকাল আর সম্বন্ধ করে রাজনীতিবিদদের আর বিয়ে হবে না, কারণ রাজনীতি করে আর প্রশ্ন, আর দিও না, মেয়ে দিও না, এরকম যেমন হয়ে যাবে, সেরকম কিন্তু বুদ্ধিজীবীদেরও তাই। কারণ এখন কেউ বুঝতে পারছে না যে আগে লোকে মনোরঞ্জন ভট্টাচার্য ইস্ট বেঙ্গল ছেড়ে মোহনবাগানে যান না, সুব্রত ভট্টাচার্য ইস্ট বেঙ্গল যাবে না, এখন কিন্তু ওসব কিচ্ছু নেই, যেখানে সুবিধে পাবে। কালকে বিজেপির বদলে যদি আমরা বাঙালি বলে একটা কিছু চলে আসে, বা সেটা যদি সুবিধে দেয়, টাকা দেয়, তাহলে কেউ বলতে পারে না কজন লোক জয়েন করবে। সিমিলারলি বুদ্ধিজীবীরাও কখন কোন দিকে চলে যাচ্ছেন কিচ্ছু বোঝা যাচ্ছে না। আগে তো কি ছিল যে বাঙালি বুদ্ধিজীবীরা ওরকম সরাসরি ক্ষমতার দাস ছিলেন না। আমি লিখি, হ্যাঁ হতে পারে যে আমার আগে তো নিয়ম ছিল যে যে লেখে টেকে যে ভাবে টাবে তার বামপন্থার দিকে একটা সহানুভূতি থাকতোই, কিন্তু তার মানে এই নয় যে সে একটা বিরাট ভাবে পদলেহনকারী হবে বা হাত কচলাতে কচলাতে সঙ্গে যাবে। এখন বুদ্ধিজীবীদের প্রায় সবাই ধরেই নিয়েছে যে এরা যা এরাও তাই, হ্যাঁ তকমাটা আলাদা, মানে সেই হিসেবে সকলেই কিন্তু এখন ঘৃণিত। সেই দিক থেকে দেখুন, ডাক্তারদের বিরুদ্ধে প্রচুর লোকের ক্ষোভ আছে, মুদির বিরুদ্ধেও ক্ষোভ আছে আমার ধারণা। এই ডাল সবসময় কম দেয়, 300 ডাল বললে 250 দিয়ে চালিয়ে দেয়, ফলে সবাই সবার উপর খুব রেগে আছে, এটা মানতে হবে। কিন্তু আপনি ঠিক বলছেন, শিল্প করার সময় রাগ নয়, অনুরাগটাকে নিয়ে চলে আসে। হ্যাঁ। রবীন্দ্রনাথ বলেছিলেন রাগ শব্দের 2 অর্থ হয়, পূর্ব রাগ যেখান থেকে এসছে, তখন সেইখানে প্রেমটাকে ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা এত বাংলা নিয়ে কথা বললাম, আমি খেয়াল করিনি পিছনে বিদ্যাসাগর ছিলেন এখানে দেয়ালে ছবিতে। কারণ এখন একটা বিতর্কিত বিষয় না যে বিদ্যাসাগর কি ওনাকে কি ভাঙা হয়েছিল না উনি ভেঙে পড়লেন। তো তো এই ব্যাপারটা নিয়ে অনেক চর্চা চলছে। কেউ কেউ বলছে চারিদিকে কলেজ স্ট্রিট, উত্তর কলকাতার অবস্থা দেখে ভদ্রলোক বিমর্ষ হয়ে এমনি মানে স্পন্টেনিয়াসলি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলেন আর কি। না হলে বেচারা মূর্তির মধ্যে কি করে ধরে রাখবে? সারা কলেজ স্ট্রিটে চোতা বই ছাড়া একটা বই নেই, একটা স্ট্যান্ডার্ড বই খুঁজে পাওয়া যায় না, আর সেখানে ভদ্রলোক বসে বসে ফ্যাল করে দেখছে। তো এনিওয়ে, তো আমরা শুনলাম নাকি তার মূর্তি টুর্তি আবার করা হয়েছে আর কি। সে মূর্তিতে নাকি তলায় 2-1 বানান ভুলও ছিল, তো সেটা পরে শুধরে নিয়েছিলেন। তো বিদ্যাসাগরের, জানো তো বিদ্যাসাগরের অনেক অবদান আছে, বর্ণ পরিচয় আনাতান অমুকের। তো ওনার আর একটা বিরাট অবদান আছে বাঙালির জীবনে, কারণ উনি নরেন্দ্রনাথ দত্তকে যখন চাকরি থেকে বরখাস্ত করেছিলেন ইংরেজি শিক্ষক হিসেবে, সেই বরখাস্তের চিঠিটা উনি সই করেছিলেন। কারণ যদি উনি চাকরিটা রেখে দিতেন তাহলে কোথায় বোধহয় কোন পেয়ারি বাগান লেনের ইংরেজির শিক্ষক হিসেবে ওই ভদ্রলোক বোধহয় বেশ কিছু বছর তখন ইংরেজির টিউশন দিয়ে যেতেন, আর শিকাগোর বক্তৃতাটা করা হতো না। তো ওই কারণে ওনাকে মনে রাখা উচিত আর কি। মানে উনি নিজে বিরাট লোক ছিলেন এবং আমাদের আরও একজন বিরাট মনীষীকে দিয়ে গেছেন। একটা অন্য প্রসঙ্গে আসি। আমি
তোমার অনেক ফ্যানের মধ্যে আমিও একজন, এবং তোমার একটা আলোচনা শুনছিলাম যেটা সত্যিকারের খুব প্রভোকেটিভ। আমরা 2-4-5 বার তার নাম অলরেডি করেও ফেলেছি রবীন্দ্রনাথ সম্বন্ধে। তো যাই হোক, সেটা পরে কথা হবে। রবীন্দ্রনাথের বোধহয় অনুবাদটা ওনার একটা বেশ দুর্বলতা ছিল আর কি। তো এই অনুবাদের স্পিড ব্রেকারটা বেচারির মানে কপালে কোনোদিন উনি ওটা ডিঙিয়ে উঠতে পারেনি। তো তুমি একটা কথা ব্যবহার করেছিলে, সেটা ঠাট্টার ছলে নয়, এবং সেই কথাটা আমার প্রায় মনে দাগ লেগেছিল। ভেবেছিলাম যে কোনো একটা সময় সামনাসামনি বসে জিজ্ঞেস করব। আমি নিশ্চিত, বোধহয় নয়, তুমি বোধহয় রবীন্দ্রনাথকে বলেছিলে একটা দানবিক প্রতিভা, তাই না? তো আমরা রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেক কথাবার্তা শুনেছি, কিন্তু রবীন্দ্রনাথকে দানবিক প্রতিভা কথাটা বিশেষ শোনা যায় না। হ্যাঁ, ওটা একটা বাংলার কায়দা মাত্র। হ্যাঁ, বাংলার এখানে কায়দা। বলা যে তো তোমার তোমার বলা যে তোমার কোনো- চিন্তাটা কি, তোমার প্রেক্ষিত? ধরুন, এ তো সবাই জানে, মানে রবীন্দ্রনাথকে বুদ্ধদেব বসু বলেছিলেন যে গেটে ছাড়া আর কোনো মানুষ নেই যে এতগুলো দিকে এই তুঙ্গ স্পর্শ করে। মানে এটা অনেকেই বলেছেন। তারপর এখন আমি যে একটু আগে ন্যাশনালিজম বলে বইটার কথা বললাম, রামচন্দ্র গুহ তার একটা ভূমিকা লিখেছেন, সেখানে বুদ্ধদেব বসুর এই কথাটা লিখেছেন যে এটা প্রায় অবিশ্বাস্য যে একটা মানুষ এতগুলো দিকে কাজ করবে এবং প্রত্যেকটা কাজেই এতখানি চলে যাবে। যারা রবীন্দ্রনাথের বড় নিন্দুক তারা পর্যন্ত এই কথা বলেন যে হ্যাঁ, উনি কোনো কিছুই খুব ভালো, মানে সবচেয়ে ভালো পারতেন না, কিন্তু এগ্রিগেটে উনি ফার্স্ট। মানে এটা বলতেই হয় যে আমি যদি ধরে নিই যে গদ্য রবীন্দ্রনাথের চেয়ে ভালো বাংলায় লোকে লিখেছে, পদ্য রবীন্দ্রনাথের চেয়ে ভালো বাংলায় লিখেছে, কিন্তু যে গদ্যটা রবীন্দ্রনাথের ভালো লিখেছে আর কিন্তু সে কিছু করে উঠতে পারেনি, যে পদ্যটা লিখেছে সে আর কিছু করে উঠতে পারেনি, কিন্তু উনি কিন্তু ওটাও সেটাও, নাটকটাও, চিঠিটাও, প্রবন্ধটাও, ইউনিভার্সিটিটাও, মানে এটা অবিশ্বাস্য। এবং সবচেয়ে যেটা অবিশ্বাস্য, আপনি যে সাক্ষাৎকারটার কথা বলছেন সেখানে আমি একটা শব্দ ব্যবহার করিনি বলে আমার আফসোস আছে চিরকালীন, সেটা হচ্ছে আত্মপ্রয়োগ, যেটা আমি আমার একটা লেখায় ব্যবহার করেছিলাম, আমার একটা রবীন্দ্র প্রজেক্ট বলে লেখা আছে তাতে। সেটা যে কোনো মানুষ নিজেকে, সব মানুষের আমরা তো জানি যে অনেকটা পোটেনশিয়াল আছে, কেউ তার 3% পোটেনশিয়াল রিয়ালাইজ করতে পারে, কেউ 37% পারে, কিন্তু একটা লোক প্রায় তার 100%ই দিতে পারে। সর্বক্ষণ সে তার নিজের কাজটায় নিয়োজিত থাকতে পারে। অনেক লোক আছেন, বিশেষ করে পাশ্চাত্যে, যারা এটা পেরেছেন, কিন্তু এই পরিমাণে চলে যেতে, আমরা তো সবাই এমনি কথা বলতে বলতেই বলি যে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু জানে না, সেও বলে যে একটা লোক কি করে মানে এটা হয়তো পরে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং এলিয়েনরা এসে তুলবে সমস্ত কিছু, তখন তারা এইটা আর্গু করবে যে রবীন্দ্রনাথ বলে কোনো একজন ব্যক্তি ছিল না, হতে পারে না, এটা একটা সংস্থা বা একটা 500 জন লোকের একটা সম্মিলন, কেউ পার্টি বলেও ভুল করতে পারে। পার্টি, যেটা একটা রবীন্দ্রনাথ পার্টি, যেটা কেউ কবিতাটা লিখে দিত, কেউ বিশ্ববিদ্যালয়টা চালাতো, কেউ শ্রীনিকেতন চালাতো, কারণ একটা লোক ইংরেজিতে বক্তৃতা দেবে, তার পয়সা দিয়ে শান্তিনিকেতনের ড্রেনটাকে করে দেবে। মানে আপনি ভেবে দেখুন, একটা লোক নাইটহুড প্রত্যাখ্যান করছে, সে একটা চিঠি লিখেছে, সেই চিঠি সে একজনকে দিল যে দাও একটু খবরের কাগজটা কাগজে দিয়ে এসো, সে লোকটা গেল। এইবার সে যখন ফিরেছে, তার মানে কি ওই লোকটা কি করবে, আমরা কি ধরে নিতে পারি যে পায়চারি করবে, যে কি হলো, এটা কি করে লোকে গ্রহণ করলো, আমার নাইটহুড প্রত্যাখ্যানটা কি লোকে ভালো চোখে নিল নাকি খারাপভাবে। সে দেখলো যে লোকটা নেই, উনি কোথায়, না উনি আপনাকে ডাকছেন, দোতলার ঘরে বসে আছেন, কি করছেন, সেখানে বলছে দাঁড়ো বসে বসে, আমি লিপিকা বলে একটা নতুন লিখছি বই, তোমাকে পড়ে শোনাই, আজকে তার দ্বিতীয় পিসটাও লিখে ফেললাম। মানে ততক্ষণে ওই রকম সাংঘাতিক একটা, যে আগের দিন ওই অশান্তির মধ্যে দিয়ে গেছে, যে ওই তীব্র ওই চিঠিটা লিখেছে যেটা একটা কিংবদন্তি হয়ে থাকবে, ততক্ষণে সে চলে গেছে একটা সম্পূর্ণ আলাদা সাহিত্যিক নিরীক্ষায়, এবং সেখানেও সে যেটা করছে সেই কীর্তিটা অমলিন হয়ে থাকবে। এই যে নিজেকে নিংড়ে নিয়ে যতখানি সম্ভাবনা আছে পুরোটাকে প্রতি মুহূর্তে বাস্তবায়িত করে চলা, এটা একজন দানব ছাড়া কেউ পারে বলে আমার মনে হয়। সেখানে সেখানে ধরো আরেকটা আসে, তোমার কি মনে হয়, তোমার এই প্রজেক্ট রবীন্দ্রনাথের প্রসঙ্গেই বলছি, যে আরেকটা কথা, তুমি যে রবীন্দ্রনাথের দিকটা দেখেছো, এটা আমরা অনেক মানে চিন্তা করেছো, সেই দিক দিয়ে অনেকেই হয়তো আমরা ভাবি না। তো আরেকটা দিক, তোমার কি মনে হয় যে রবীন্দ্রনাথের মধ্যে একটা হয়তো আত্মবিশ্বাস বলো বা ওভার কনফিডেন্স কি ছিল, যে ওনার ধারে কাছে আর কেউ নেই সেই সময়? বাংলায় কেউ নেই, এটা তো ছিলই, মানে ছিল, সেটা তোমার মনে হয়? অবশ্যই মনে হয়। উনি যে মানে আমি মনে করি, সেটা আমি ওই সাক্ষাৎকারে একটু হিন্ট করেছিলাম, সেটা হচ্ছে যে উনি বুঝতেন যে একজন শিল্পীকে যেরকম, আমাদের বাংলায় তো একটা বিরাট ঐতিহ্য আছে শিল্পীদের, সেটা হচ্ছে সমসাময়িক শিল্পীদের প্রতি অত্যন্ত বিশ্রীভাবে, কুৎসিত কদর্যভাবে তার নিন্দে করা হয়, অসুয়া থেকে, বিদ্বেষ থেকে, আর কিছু না, ওর কেন নাম হচ্ছে, আমার কেন হচ্ছে না, এই কেন্দ্রে। তো উনি যে চলে গেছিলেন শান্তিনিকেতন একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য, আমার ধারণা সেটা একটা কারণ, কিন্তু উনি আসলে কলকাতা থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন যাতে এইটা তাকে স্পর্শ না করে।
আরো বেশি করে তাকে যাতে স্পর্শ না করে স্তাবকতা। মানে এই যে 6টা লোক ঘিরে বসে সব সময় বলছে যে গুরুদেব আপনার কোনো তুলনা নেই। যাই লিখছে বলছে অপূর্ব, তুলনাহীন, অসাধারণ। হ্যাঁ, এইটারও কিন্তু একটা বিরাট ফাঁদ আছে। উনি এটা না, সেখানে কি এটা সত্যি যে হি ইজ ওভার পাবলিশ? অতগুলো গানের কি দরকার ছিল? সেইটা তো আমার মনে হয় ছিল না, অনেক বেশি উনি লিখেছেন। কিন্তু ওই এত বড় মানুষ যখন এত কিছু লিখতে পারেন এবং যখন সত্যিই দেখেন যে মানে কয়েক হাজার মাইলের মধ্যে আর কেউ লিখছে না, তখন মনে হয় ও দিয়ে দিই না, ভালোগুলো তো থাকলো, বাজগুলোও দিয়ে দিই। হ্যাঁ, এবার সেইটাকে আমি যে খুব বিরাট একটা সমীহের চোখে দেখেছি তা নয়, আপনি সাক্ষাৎকারটা শুনেছেন, সেটা আমার মতে একটা আলাদা সেলফ না, অনেকগুলো গন্ডগোলের দিক আছে। যেমন কতগুলো হাসপাতাল রবীন্দ্রনাথের নামে হয়ে গেছে। তো আমি সেরকম একটা হাসপাতালে প্রায় 10 বছর ছিলাম আর কি। তা আমি যারা করছিলেন হাসপাতালটা, আমি কাউকে বলে উঠতে পারি না যে রবীন্দ্রনাথ ভদ্রলোক ভয়ঙ্কর উল্টোপাল্টা চিকিৎসা করতেন। হ্যাঁ, রবীন্দ্রনাথের ভয়ানক গর্বের জায়গা ছিল। উনি কিন্তু মানে হ্যাঁ উনি হি ওয়াজ ভেরি উইমসিক্যাল অ্যাবাউট মেডিসিন। উনি মাঝে ধরেছিলেন আয়ুর্বেদ, তারপরে চলে গেছিলেন ইউনানিতে। এবং যখন কথিত আছে, এই ভদ্রলোকের নাম ভুলে গেছি, বোধহয় ডক্টর রায় খুব সম্ভব। তো যখন শান্তিনিকেতনের লোক সংখ্যা একটু একটু করে বাড়ছে, তো সেই সময় লোকের চাপে পড়ে উনি একজন MBBS এনেছিলেন চাকরি দিয়ে শান্তিনিকেতনে। সে ভদ্রলোক এসে একটা টেবিল চেয়ারে বসে থাকতো, উনি তাকে কাজ করতে দিতেন না। তো ডাক্তারের নিপীড়ন ঐতিহাসিক বাংলাদেশে। তো রবীন্দ্রনাথের মতো লোক, তিনি একজন MBBS ডাক্তারকে শান্তিনিকেতনে এনে চেয়ার টেবিল স্টেথোস্কোপ নিয়ে বসে রাখতেন, তুই চুপ করে বসে থাকো, আমি ওষুধ লিখবো বলে উনি বেশ কিছুটা সময় ডাক্তারি করতেন। তো যাই হোক, এর কিছু খুব ট্র্যাজিক পরিণতিও আছে। নিজের সাংসারিক ক্ষেত্রেও উনি অনেক গন্ডগোল করে ফেলেছিলেন বহুদিন ধরে চিকিৎসা করতে গিয়ে। তো যখন রবীন্দ্রনাথের নামে লোকের হাসপাতালের নাম দেয়, আমার খুব ভয় করে আর কি। তা আমি লোককে বলেছিলাম যে হ্যাঁ, আপনি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিন, যে ভদ্রলোক চিকিৎসা করতে গিয়ে অনেক গন্ডগোল করেছিলেন। এবং তখন যদি আমাদের এই কমিশনগুলো থাকতো আর কি, যারা উঠতে বসতে আমাদের কান টানে, নাক মুলে দেয়, মাথায় চাঁটি মারে, তো এই টাইপের কমিশন থাকলে রবীন্দ্রনাথের বাকি জীবনটা ডেলাউসি স্কোয়ারে কেটে যেত আর কি। কারণ উনি অনেক উল্টোপাল্টা ওষুধপত্র লিখেছিলেন। যাই হোক, তখন লোকজন আলাদা ছিল, তো কমিশন ছিল না আর কি। তো পরে আইডিয়াটা দিতে হবে। তো রবীন্দ্র প্রসঙ্গ এটসেট্রা আলোচনা করতে করতে আমি আরেকটা তোমার যে ধরো তোমাদের যে একটা খুব ক্রিয়েটিভ তোমরা গ্রুপ, তোমাদের যে গান বাজনা লিরিক্স এটসেট্রা তোমরা যে করেছিলে, তো একটা দিকে মনে হয় তোমরা যেন কিছুটা চিন্তা ভাবনা করি, যেটা সাবেকি যেটা চলছে তার থেকে একটা আলাদা রকমভাবে করতে চেষ্টা করেছো। তো এই যে আলাদা রকমভাবে একটা গান বাজনা লেখা লিরিক্স তার প্রেজেন্টেশন, তো এই আলাদাগুলোও তো কিছুদিন বাদে গিয়ে যেন মনে হয় সেটা পুরনো হয়ে যাচ্ছে। তো এখন কি চন্দ্রিল, অনিন্দ এদের ইচ্ছে করে যে আমাদের আরো ইভলভ করতে হবে, আরো চেঞ্জ করতে হবে? ইচ্ছে করে, কিন্তু সাধ্য আছে কিনা সত্যিই জানি না। দেখুন, আপনি একদম মোক্ষম একটা কথা বলেছেন যে মোটামুটি ভাবে একটা লোক যদি কিছু একটা লিখতে পারে বা তৈরি করতে পারে, সিনেমা করতে পারে, কি যাই পারে, কিছুদিন পরে তার মুখস্থ হয়ে যায় যে কি কি জিনিসগুলো করলে সাধারণত ওই একটা স্ট্যান্ডার্ড ডেলিভার করে দেওয়া যাবে, সাধারণত লোকে একটু নিতে পারে। তখন চ্যালেঞ্জটাই হচ্ছে একদম আপনি যেটা বলেছেন, চ্যালেঞ্জটা হচ্ছে নিজেকেও ভাঙা, যেটা খুব বড় বড় শিল্পীরা ভেঙেছেন। পিকাসো তো আর একরকম আঁকেননি, জীবনানন্দ দাসও একরকম কবিতা লেখেননি, রবীন্দ্রনাথও একরকম থাকেননি। এইবার সেইটা একটা বড় চ্যালেঞ্জ, সেইটা আমাদের মাথায় যে নেই তা বলবো না, কিন্তু চাইলেই পারা তো আর সবসময় যায় না। মনোজ প্রভাকরের 2টোই স্ট্রোক ছিল, জানেন তো, শুধু 2টো স্ট্রোক মারতে পারতো, কিন্তু সেঞ্চুরি করেছে। ওই 2টোই মারতো, বাকিগুলো ঠুকে কোনো মতে ম্যানেজ করতো। এবার আমরা মনোজ প্রভাকর নাকি সচিন তেন্ডুলকর সময় বলবে, কিন্তু কতটা পারবো জানি না। তবে হ্যাঁ, এই কথাটা আপনার পরামর্শটাও মনে থাকবে। আমাদের যে একদম মনে হচ্ছে না তা নয়, আমরা নয় বলে একটা অ্যালবাম করেছি যেটা একেবারে মুখ থুবড়ে ফ্লপ করেছে, কিন্তু সেইখানে আমরা চন্দ্রবিন্দুর সম্পর্কে যতগুলো ধারণা যে ওরা এই রকম গান করে সেটাকে পুরোটা ভেঙে 10টা গান করেছি। ওরকম করে চন্দ্রবিন্দু গান করে না। এবং রাস্তাঘাটে লোকে গাড়ি থামিয়ে ছুটে এসে আমাকে বলে গেছে, এত জঘন্য অ্যালবাম জীবনে শুনি, ওটা তো চন্দ্রবিন্দুর মতোই নয়। অর্থাৎ আমাদের বাঙালি কিন্তু এটাও মনে রাখতে হবে যে বাঙালি সেই গানকে সবচেয়ে মর্যাদা দেয়। আপনাদের নতুন গানটা অপূর্ব হয়েছে, একদম পুরনো দিনের মতো।
এটাও মনে রাখতে হবে যে এই একটা জাত যারা মনে করে যে একদম রবীন্দ্রনাথের মতন যা একমাত্র সেটাই ভালো, ফলে সেইখানে দাঁড়িয়ে কিন্তু কাজটা করতে হয়, এটা জেনে যে অন্যরকম কাজ করলে সুবৃহৎ একটি দানবিক থাপ্পড় খাওয়ার দিকে যাচ্ছে। হ্যাঁ, সেইটা জেনে করতে হবে, কিন্তু করতে যে হবে এটা আমি মানি এবং আপনার পরামর্শটাও মনে থাকবে। তো এই যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে এত এক্সপেরিমেন্ট হচ্ছে, রক ভার্সন হচ্ছে, তোমরা কিছু করছো না? ওইটা আমরা করবো না, তার কারণ কি বলুন তো? কেন করবেন? এটা অদ্ভুত লাগছে, তার কেন একটাই করবেন? কারণ যে আমাদের ব্যান্ডে লিরিসিস্ট আছে। ওয়েল সেড, ওয়েল সেড, ওয়েল সেড। চন্দ্রিলের কাছে এই কথাটা বলছি যে ভাষার অনুপ্রবেশ তো বহু বছর ধরে হয়েছে, পার্সি এসছে। তা আমি ইদানিং ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক আর কি, তাই আমার অডিয়েন্স হচ্ছে ওই 22 থেকে 27-28-এর মধ্যে আর কি। আমি দুটো কথা বলছি, তুমি যদি আমায় বুঝিয়ে দিতে পারো আমি বুঝতে পারি তাহলে। মাই মাসিমা ডিড দিস পাই সো ওয়েল, খেয়ে দেখ ইয়াম্মি। ঠিক আছে, অনুপ্রবেশ মানলাম। তারপরের দিন আমার শুনছি এটা খেয়ে দেখেছিস, বিভৎস সুন্দর। কোনটা ঠিক বাবা? বিভৎস সুন্দর এর তো একই ভাষা, তাহলে বিভৎস সুন্দর বললে আমি কি বোঝাবো? ওটা কি সত্যি সত্যি সুন্দর না ওটা কি বিভৎস? তুমি যদি একটু বলো। না, ওটা সত্যি সুন্দর। মানে এখন ওইটা হয়েছে কি, লোকের যেটা হয় সেটা হচ্ছে একটা জিনিস ব্যবহৃত হতে হতে তো একটু মলিন হয়ে যায়। তো আজকালকার ছেলেমেয়েরা যেটা করছে, আমরাও হয়তো করেছি, সেটা হচ্ছে বিভিন্ন বিশেষণকে একটু এদিক ওদিক করে নিচ্ছে। আর যাক, হ্যাঁ, মানে এটা দেখুন, এটা যদি আপনি আবিধানিকভাবে দেখেন তাহলে এটা হয়ই না। আপনি যেটা বলছেন যে যাহা বিভৎস তাহা সুন্দর হইতে পারে না, কিন্তু ওই এখন আগে ছিল হচ্ছে যে ধর্মে থাকে সে জিরাপে থাকতে পারে না। এখন আমরা যে উদ্ভট একটা সময়ের মধ্যে দিয়ে চলেছি, যার কিছু কিছু ইঙ্গিত হয়তো আমরা আজকের আলোচনাতেও আনলাম, তাও তো রাজনীতিবিদদের নিয়ে সেরকম আলোচনা হয়নি। হ্যাঁ, যে রাজনীতিবিদদের কথা বলতে গেলে কিন্তু তাদের বিভৎস সুন্দর বলে খুব চমৎকারভাবে ব্যাখ্যা করা যায়। হ্যাঁ, আপনি একজনকে ভোট দিলেন, সে তৃণমূলের লোক বলে, তৃণমূলের দর্শনে আপনি বিশ্বাস করেন। আমি আপনাকে কিছু খারাপ কথা বলছি, আমি ধরে নিই হাইপোথেটিক্যাল যে আপনি বিশ্বাস করেন যে ঠিক আছে আমি ওকে ভোট দিলাম, তার পরের দিন তিনি বিজেপি হয়ে গেলেন। এবার তিনি কি সুন্দর না বিভৎস, না বিভৎস সুন্দর? সেই লোকটা তো আছে। ফলে কেউ কিছু, এই যে ভাষা কিন্তু এইভাবে চলে, মানে সেটাও মেনে নিতে হবে। সত্যি তো, মানে বিভিন্ন ব্যাপারে বলছে যে এটা মানে এটা যাচ্ছে তাই যাতা বলে সে বলছে যে এটা তুলনাহীন, কিন্তু আমাদের সময়ও তো যাতা বলতে এটা যাতা হয়েছে এই হিসেবে ব্যবহার করা। এবার এই ব্যবহারগুলো পাল্টাবে, আবার কদিনের মধ্যে চলে যাবে আবার নতুন একটা, এগুলোকে আমরা বলতে পারি স্ল্যাং নয় কিন্তু সেমি স্ল্যাং, এগুলো চলে যাবে। আমি বলছি যে এই লক্ষণগুলো নিয়ে, এই কুণালদা চমৎকার নাম দিয়েছেন আজকে যে রোগের লক্ষ্য, এই লক্ষণগুলো নিয়ে অত ভাবার কিছু নেই। কুণালদার কাছে বলে উস্কুড়ি হয়েছে, ও নিয়ে চন্দ্রিল অত ভেবো না, ও চলে যাবে, ওটা নিয়ে তুমি আমার কাছে এসো। কিন্তু আরো বড় যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে আপনি প্রথম যে বাক্যটা বলেছেন তার মধ্যে সেটা নিহিত আছে। সেটা হচ্ছে বাংলা ভাষাটা বললে আমি অপ্রতিভ হয়ে যাই। আমি একটা অনুষ্ঠানে গেছিলাম ক্যালকাটা ক্লাবে, সে অনুষ্ঠান একটা ইংরেজি বইয়েরই উদ্বোধনের অনুষ্ঠান। সেখানে আমাকে, আমি ব্যক্তিগত কিছু বলছি না, আমি শুধুমাত্র একটা মজার ঘটনাই বলছি। আমাকে একজন আলাপ করিয়ে দিয়েছে আরেকজনের সঙ্গে, সেই ভদ্রমহিলা একজন প্রকাশক, ইংরেজি বইয়ের প্রকাশক। আমি তখন সেটা জানতাম না। তো আলাপ করিয়ে বলেছি ইনি একজন লেখক। তো সেই মহিলা জিজ্ঞেস করলেন লেখক মানে কি ভাষায় লেখেন? ইংরেজিতেই জিজ্ঞেস করলেন, ইংরেজি না বাংলা? যেই শুনলেন বাংলা, উনি আর মানে কোনো রকম কথাবার্তা না বলে মুখ ঘুরিয়ে চলে গেলেন। মানে বাংলায় লেখে তারপর পরিচয় হচ্ছে, মানে এটা তো হয় না, মানে এর মানে কি? উনি তো সঙ্গে সঙ্গে চলে গেলেন। এবার ওইটা হয়তো সৌজন্যের একটু অভাব, আচ্ছা আসছি, আমার ওখানে কেউ ডাকছে এরম বলে যেতে হতো, মিথ্যে বলতে হতো, মনোহর মিথ্যে, তার বদলে উনি চলে গেছেন। কিন্তু জিনিসটা ঠিকই, এখন বাংলার সম্মানটা ওইখানে চলে এসেছে। তুমি বাংলায় লেখো মানে তুমি কিছু না। আপনাকে কেউ যদি এসে বলে এই ছেলেটি সাঁওতাল, এ খুব ভালো লেখা লেখে, অলচিকিতে এর একটা বই আছে, আরে আচ্ছা এর বেশি আর কি বলবে আপনি? না, আমাদের অলচিকি জানতে হবে, তাহলে ঠিক আছে লেখে, বা ভালো। এইটা ঠিক, এইটা কোনো ঠিক মানসিকতা নয়, কিন্তু আমরা এটাই করব, কারণ বাংলা ক্ষমতার দিক থেকে এখনো সাঁওতালি ভাষার চেয়ে অনেকটা ওপরে আছে। আমরা ধরে নেব যে রবীন্দ্রনাথ ও সাঁওতালি ভাষা লিখে হওয়া যাবে না, এটা ধরার কোনো অধিকার আমাদের নেই। রবীন্দ্রনাথের যে বড়ও হতে পারে, কিন্তু আমরা ধরে নেব। ঠিক সেইভাবেই এখন লোকে ধরেই নিয়েছে যে ইংরেজি না বললে, মানে দুটো বাক্য যদি কেউ ইংরেজিতে না বলে তাহলে তাড়াতাড়ি ইংরেজি দিয়ে আঁচিয়ে নেয়, কারণ প্রেমটা থাকবে না। মানে তাহলে যে মেয়েটার সঙ্গে বা মেয়েটি যদি বলে তাহলে ছেলেটির সঙ্গে যাচ্ছে, তাহলে সেটা যথেষ্ট সপ্রতিভ হবেই না। মানে আমি তো বলছি আজ থেকে
5 বছর পরে কেউ যদি আই লাভ ইউ না বলে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোকে ভালোবাসি বলে ফেলে, তাহলে সে একটি দানবিক থাপ্পড় খাবে, ওসব হবেই না। না, হয়তো হয়তো চন্দ্রী, জানি না তুমি একমত হবে কি না, যে একটা ভাষার সম্মানের সঙ্গে সঙ্গে তার শব্দ মাধুর্যের সঙ্গে সঙ্গে তার একটা আর্থ সামাজিক সম্মানটাও একদম একটা পুরোপুরি, জাতির পুরোপুরি, লেগে রয়েছে। হ্যাঁ, পুরোপুরি। কারণ আমরা মাঝে মধ্যে এই যে দেয়ালে মাথা ঠুকছি যে বাংলা ভাষা চলে গেল, ভেসে গেল, ডুবে গেল, এরকম কথা, এটা কিন্তু অনেক জায়গায় নেই। অর্থাৎ আমরা যেখানে আঞ্চলিক সংস্কৃতির কথা আলোচনা করছি, যেমন তুমি যদি দক্ষিণ ভারত অ্যানালাইজ করো, সেখানে কিন্তু কন্নড়, মালায়ালাম এটসেট্রা, তামিলের এই অবস্থা নয়। হ্যাঁ, সেখানে কাঁধে কাঁধ দিয়ে তামিল, কন্নড়, মালায়ালাম ছবির সঙ্গে তারা কিন্তু হিন্দি ছবির সঙ্গে একদম। কাঁধে কাঁধ দিয়ে চলছে। এবং এটা একটা বড় আলোচনার এবং বিষয়, হ্যাঁ। যে টাকাটা এলে বা বাংলা সংস্কৃতির পেছনে প্রচুর পরিমাণ টাকা যদি থাকে, হ্যাঁ। তাহলে এটাকে 3 বছরেই হয়তো ঘুরিয়ে দেবে। হ্যাঁ, আমরা ডাক্তার রেখে বলি হিমোগ্লোবিন, তোমার হাইট 6 ফুট লম্বা হতে পারে, কিন্তু তোমার যদি হিমোগ্লোবিন 6 হয়, তোমার ব্যাপারটাই ফ্যাকাশে থাকবে আর কি। সুতরাং আমাদের এই যে একটা আর্থসামাজিক যে অ্যানিমিয়া, এটা আমরাই দায়ী না। একদমই তাই। এখন বাঙালি আর বামপন্থা নিয়ে আলোচনা হয়নি, সেটা পরের বারে হবে আর কি। স্যার, হয়তো বলেছেন যে রাজনৈতিক বিষয়ে কিছু এখনো বলে ওঠা হয়নি বা বলবেন না। এনিওয়ে, তবু আমরা বিভিন্ন পারিপার্শ্বিকের প্রভাব, সেখানে আমরা কোথায় আছি, এইগুলো দেখলাম। তো এখানে আরেকটা ইংরেজি কথা থেকে আমার প্রশ্নটা উঠছে, সেটা হচ্ছে পিপল গেট দ্য গভর্নমেন্ট দে ডিজার্ভ। এখন আমরা কি এতটাই আমাদের এই অবস্থা, যার জন্যে এই 35 বছর, তারপরে 12 বছর, তারপরে আরো হয়তো 20 বছর, সত্যি আমরা কি এই? কি দেখুন, বলবেন? এটা আমি জানি না সত্যি আমরা এই কিনা। কুণালদার কি মনে হয়, আমরা সত্যি এই নাকি এই সত্যি আমাদের মেনে নিতে হবে? খানিকটা দেখুন, প্রায়শ্চিত্তেরও একটা সময় লাগে তো। হ্যাঁ, প্রায়শ্চিত্তের এখন এখন আমরা যদি আমরা তো খুব একটা প্রাচীন সভ্যতা নই, কত আমাদের বয়স, তো আমরা তো হামাগুড়ি দিচ্ছি হিস্ট্রির টাইম লাইনে। আপনি 12-13 সেঞ্চুরির ওদিকে গেলে ওসব চর্যাপদের আগে আমাদের কোনো অস্তিত্ব নেই। তো আপনি সেগুলো যদি বাদ দিয়ে দেখেন, এখন একটা টাইম লাইনের মধ্যে আমার আপনার দুর্ভাগ্য হচ্ছে আর কি, টাইম লাইনগুলো এরকম সাইনাস কার্ভের মতো যায়। তো আমরা তলারটাতে আছি, এখন এই তলার টাইম লাইনটা কাটাতে কাটাতে আর কি দু চারটে আয়ু শেষ হয়ে যাবে। ইউ আর রাইট। হ্যাঁ, না, আমি আরেকটু যোগ করি এটার সঙ্গে, সেটা হচ্ছে সামান্য একটু যোগ করি। সেটা হচ্ছে এই যে এটা আমি আপনার সঙ্গে একমত যে আপনার প্রশ্নটার মধ্যে যে হতাশাটা ব্যক্ত হয়েছে, এইটা একদম মানে পুরোপুরি ঠিক। তার কারণ হচ্ছে এটা কি, মানে কিছুদিন আগেও আপনি 34 বছর কথাটা উল্লেখ করেছেন, কিন্তু সেখানেও ধরুন আমাদের অভিযোগগুলো কি ছিল, যে আমাদের রাজ্যটা দেখছো না, ইরাকে শিশু মারা গেলে তুমি শ্যামবাজারের মোড়ে মানববন্ধন করছো। এইটা যখন আমি আপত্তি জানাই, তার মধ্যে কিন্তু একটা স্বীকৃতি আমি জানাই যে আন্তর্জাতিকভাবে কি হচ্ছে তার দিকে অন্তত তোমার একটা নজর আছে। মানে আমার রাগ হয়েছে, আমাকে শ্যামবাজারের মোড়ে বাসে দাঁড়িয়ে থাকতে হয়েছে। হ্যাঁ, আমার রাগ হয়েছে, রাগটা কোথায় নিহিত আছে, যে আমাদের শিশু যখন মারা যাচ্ছে তোমার তেমন হেলদোল দেখা যাচ্ছে না, কিন্তু ইরাকের শিশু নিয়ে তুমি চিন্তিত। কিন্তু কোথাও আমাকে এইটা বলতে হতো যে হ্যাঁ, একটা আদর্শ, তখন সিপিএম, এসএফআই এদের ক্লাস হতো, কিন্তু ক্লাসে কি মগজ ধোলাই হতো সেটা ঠিক হতো কিনা আমি বলছি না, কিন্তু ভাবুন একটা রাজনৈতিক দলের একটা ক্লাস হচ্ছে, এটা আমরা এখন কল্পনা করতে পারি কি? একটা রাজনৈতিক দলের একটা আদর্শ আছে, সেই আদর্শটা কোনো বইয়ে লেখা আছে, সেটাকে বিশ্লেষণ করা হচ্ছে, এবং যারা সেই রাজনীতির দলে নতুন যোগ দিয়েছে তাদের ওটা পড়ানো হচ্ছে। এই কথাটাও আমরা এখন আর কল্পনা করতে পারি না। হ্যাঁ, যদি আমরা আরেকজনের রিয়াকশন নিই, স্যার প্লিজ। হ্যাঁ, আপনি আগে হাত তুলেছেন। নমস্কার। চতুর্দিক খুঁজেও যেহেতু কোনো চাষাজ অ্যান্ড ভূষজ কোথাও খুঁজে পাচ্ছি না, সেই ভরসায় আমার এই প্রশ্ন। বাংলার স্বাস্থ্যাকাশে যে ফণিসুলভ দুর্যোগ ঘনিয়ে এসেছিল এবং পুঞ্জীভূত হচ্ছিল, তার উপশম ঘটল ভারী সুন্দর একটি ছোট্ট তত্ত্বে। তা হলো শক্তি চাটুর্যের ভাষায় বাচ্চাদের জন্য উনি লিখেছিলেন, মিষ্টি কথার বৃষ্টিতে ভাই ছিষ্টি ভেজে যত্রতত্র যথা তথা। এই উপশমটি দেখে বেশ নিশ্চিন্ত হয়ে গেল আমার মনে হয় কিছুদিনের জন্য। এমনকি যা না পড়লে পিছিয়ে পড়তে হয়, তারা বললেন স্বস্তি। তো এখন
ভোক্তা এবং উপভোক্তার বাইরে যে একটা বিশাল জনগোষ্ঠী আছে যার নাম লোকটা, তাদেরই একজন যে গণমাধ্যমের কথা চন্দ্রিল এবং কুণালদা বললেন, তাতে লিখলেন 4টে লাইন রবি ঠাকুরকে স্মরণে রেখে। ভাইরাল হলো, হয়তো কথাটা তোলার মতো নয়, আমার অপরাধ দেবেন না, এটা উদ্ধৃতি হিসেবে মনে করবেন সকলে। স্টেথভাবে আমি জয়ী, কুর্সিভাবে আমি, দূর থেকে মুচকি হাসে 2 ট্রাক হারামি। এটা কিন্তু বাংলাতেই সম্ভব। কাব্যপ্রিয়, তার্কিক, অনুভবী, অনুসন্ধিৎসু, আত্মসমীক্ষক বাঙালির দ্বারাই সম্ভব। তো এই যে গণমাধ্যমে তার প্রকাশ, এটি কি বাঙালির রোগ না রোগের উপশম? দুজনের কাছেই প্রশ্ন। যেহেতু আপনি যখন স্বাস্থ্য নিয়ে বললেন, আপনাকে বলি যে যিনি তার মনের কথা বা তার দৃষ্টিভঙ্গিকে তার বেশ চোখা চোখা তীক্ষ্ণ তীব্র শব্দের মধ্যে দিয়ে বলেছেন, সেটা নিশ্চয়ই তার মতামত, সেটা তার হয়েই থাকুক। কিন্তু কোথাও এই যে আমি সংক্ষিপ্তভাবে, যেখানে আমাদের এই আবেগ, ভাব, ভালোবাসা, প্রেম, আমি একটাই কথা বলছি যে সমকালীন বা সমসাময়িক আলোচনার মধ্যে দিয়ে আমরা যেন খানিকটা বাস্তব বিমুখ হয়ে যাচ্ছি। কোথায় বাস্তব বিমুখ হয়ে যাচ্ছি? এখন এগুলো বললে লোকে মনে করবে যে আমি ওরা আমরার কথা এখানে বলছি না। এই যে ধরুন আমরা ডাক্তারদের কথা আলোচনা করছি, এবং ডাক্তার, সরকারি ডাক্তার ইত্যাদি ইত্যাদি, তো আপনি চিন্তা করে দেখুন, পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে 10 লক্ষ ডাক্তার আছে, পশ্চিমবঙ্গে 1 লক্ষ ডাক্তার আছে। তার মধ্যে সরকারি ডাক্তার যাদের নিয়ে আমাদের সত্যি সমস্ত শ্রদ্ধা, সব কিছু আছে। ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট হেলথ কেয়ার, গভর্নমেন্ট ডাক্তাররা হচ্ছে বর্তমানে 6,700 কত, 1 লক্ষের মধ্যে। টোটাল প্রফেশনাল সেগমেন্টের <7%। তো আমাদের সমস্ত যে আলোচনাগুলো, যে আজকে স্বাস্থ্য ব্যবস্থায় কি হচ্ছে, কে সরকারি কে বেসরকারি, এই যে সব জায়গায় পোলারাইজেশন ইজ ডিস্টেস্টফুল বাট এসেনশিয়াল। এটা ভাগ করে দিলে জিনিসটাকে ভাগে ভাগে দেখতে খুব সুবিধা হয়। তো আমাদের বাস্তব বিমুখতার মধ্যে দিয়ে, এই যে ধরুন আমরা একটা কবিতা লিখে ফেললাম, 4টে লাইন বলে দিলাম, টেনে টুনে রেখেছো বাঙালি করে, মানুষ করনি, হেনা তেনা সোশ্যাল মিডিয়ায় বলে দিচ্ছি, খুব ভালো। কিন্তু তার মধ্যে 2-4টে জন যদি একটা ওই অ্যানাটমি হলে ব্যবচ্ছেদ করার মতো সিস্টেমের ব্যবচ্ছেদটা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের আরও অনেক বেশি অন্তর্দৃষ্টি নিয়ে আরও অনেক বেশি অ্যানালিটিক্যাল হতে হবে বর্তমান সময়টা সম্বন্ধে। 4টে উদ্ধৃতি, একটা সেই পেট খারাপের বমি করার মতো একটা আবেগের রিগার্জিটেশন অফ সেন্টিমেন্টস, এগুলো করে আমরা খুব বেশি দূর যেতে পারবো না। হ্যাঁ, এখন আমরা গোন্তাকে ঠোক্কাকে সবাই কিছুটা ভাবছি। আপনি যেটা বললেন, এই যে আন্দোলনটা হয়ে গেল, আন্দোলন নিয়ে আমরা অনেকেই বলেছি, অনেকে সোশ্যাল মিডিয়ায় বলেছি, টেলিভিশনে বলেছি, আন্দোলনটা আন্দোলনের জায়গায় থাকবে। হ্যাঁ, আমাদের কাছে সেটা একটা সম্মানের আন্দোলন। আমরা আমাদের অনেকটা প্রফেশনাল প্রাইড তার মধ্যে দিয়ে খুঁজে পেয়েছি। হ্যাঁ, আগে আমাদের কি হতো না, বড়রা ছোটদের হাত ধরে টানতো, এখানে ছোটরা আমাদের হাত ধরে একটা ভালো জায়গায় নিয়ে গেছে, সমস্ত কিছু সত্য। কিন্তু এটাকে আমি তার যে ফ্রেম, সেই ফ্রেমওয়ার্কের বাইরে নিয়ে গেলে, যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা হয়ে গেল, এগুলোকে অতিরঞ্জিত করলে, এটাকে নিয়ে আবেগাপ্লুত হয়ে গেলে আমরা ভুল করব। এই বিতর্ক অন্য বিতর্ক। এই বিতর্ক হচ্ছে পার্লামেন্টের ফ্লোরে বসে আপনার আম্বেদকরের সঙ্গে গান্ধীর বিতর্ক, যে কোন ডেমোক্রেসিটা আগে আসবে, পলিটিক্যাল ডেমোক্রেসি না সোশ্যাল ডেমোক্রেসি। 7 দিন না 8 দিন এই বিতর্ক হয়েছিল পার্লামেন্টের ফ্লোরে। তা আমরা 45-এও তার উত্তর দিইনি, 46-এও তার উত্তর দিইনি, 2019-এও দাঁড়িয়ে আজকে সে উত্তরটা আমরা হাতড়ে বেড়াচ্ছি। কিন্তু আমাদের বাস্তবটা জানতে হবে। আজকে শিক্ষা নিয়ে হোক, স্বাস্থ্য নিয়ে হোক, হ্যাঁ এটা হয়েছে, ইট ইজ অলসো বিন অ্যান ইমোশনাল এক্সারসাইজ, বাট অ্যানালিসিস শুড ওভাররাইড দ্য ইমোশন অ্যাট দিস পয়েন্ট। উই অ্যাকসেপ্ট ইউর পয়েন্টস। আমি চন্দ্রিলকে দেখলাম আজকে প্রথম, when we came up, আমরা লিফটে উঠলাম। তার আগে আমি ওনাকে একবার
একবার একটা পারফরমেন্সে দেখেছি, ঘণ্টাখানেক সঙ্গে সুমন, সেটা নিয়ে আমি ওনাকে খুব মানে প্রশংসা করছিলাম। তো ওইখানে আপনার বক্তৃতার মধ্যে সেদিন আপনার স্পিচের মধ্যে একটা সেডিজমের কথা আপনি বলেছিলেন অ্যাবাউট বেঙ্গলিজ। আমি ওই তত্ত্বটা খানিকটা আপনার কাছে জানতে চাই যে কী জন্যে বলেছিলেন। আমি সেটা শুধু বাঙালি সম্পর্কে বলিনি, সমস্ত ভারত সম্পর্কে বলেছিলাম, কারণ লিঞ্চিং নিয়ে কথা বলছিলাম সেদিনে ওই মুহূর্তটায়। এতে কোনো সন্দেহ নেই, শুধুমাত্র বাঙালি সমাজ নিয়েই কুণালদা প্রশ্ন করেছেন, কিন্তু এখন গোটা ভারতেই যেন মনে হচ্ছে লিঞ্চিং জিনিসটা একটু বেড়ে গেছে। এইবারে এটা সত্যি সত্যিই বেড়েছে নাকি চিরকালই ছিল, শুধু গণমাধ্যমে সচেতনতা বেড়েছে বলে আমরা বলছি বেড়ে গেছে, এগুলো আলাদা প্রশ্ন। কথা হলো যে এই জিনিসটা ঘটে একটা লোককে বা দুটো লোককে, বা কোনো একজনকে ডাইনি বলে সারা গ্রাম ঘুরিয়ে মারা, কোনো একজন মহিলাকে খাপ পঞ্চায়েতের রায়ে ধর্ষণ করা, এগুলো খুব ঘটে। এবং এগুলো যখন ঘটে তখন অন্যরা চুপ করে দাঁড়িয়ে দেখে, খুব দুঃখিত হয়ে দাঁড়িয়ে দেখে, এরকমটা ভাবার খুব কারণ নেই, কারণ তারা প্রত্যেকেই রান্না করে। একজনকে যখন মারা হয় ঘিরে ধরে অন্যরা দেখে কিভাবে মারা হচ্ছে, মারতে মারতে খুন করা হয়। যখন পুলিশ আসে তারা সবাই নিজের ঘরে ঢুকে বসে থাকে, তার কিছু ভয়ের কারণ আছে, উঁচু জাত মেরেছে নিচু জাতকে, কিন্তু মারা হয়। তার এই সেডিজমটার কথা এখানেই আসে, সেটা হচ্ছে যে কোনো প্রতিরোধহীন প্রাণীকে যে প্রতিরোধ করতে পারবে না তাকে অত্যাচার করতে আমরা অনেকেই ভালোবাসি। শুধুমাত্র ভালোবাসি বললে কম হবে, হয়তো এমনিতে আমি একটা ভালোই লোক, এমনিতে আমি হয়তো একটা কুকুরকে মারতাম না বা বেড়ালকে মারতাম না, কিন্তু আমার পাড়ায় রোজই সকলেই প্রায় ওই বেড়ালটাকে লাথি মারে। তখন আমার মধ্যে এরকম একটা অনুভূতি জন্মায় যে একে লাথি মারার মধ্যে কোনো অপরাধ নেই, কারণ এটা তো সকলেই করছে। যেটা আমি গোড়াতেই বলেছি, আপনিও জানেন যে প্রচুর গণধোলাইতে প্রচুর লোক সেই লোকটিকে মারে যে জানেও না লোকটির অপরাধ কি, সে কি মোবাইল চুরি করেছে বলে মার খাচ্ছে, নাকি সে নারী নিগ্রহ করেছে বলে মার খাচ্ছে। এই পুরোটার মধ্যে প্রতিরোধহীন একটা প্রাণীকে মেরে নিজের রাগটা বের করে দেওয়া, যে রাগটা অন্যত্র হয়েছিল, রাগটা বউয়ের ওপর হয়েছিল, রাগটা সমাজের ওপর হয়েছিল, রাগটা চাকরি পাচ্ছি না বলে হয়েছিল, রাগটা আমি যৌনতা পাচ্ছি না বলে হয়েছিল, অনেক কিছু নিয়ে হতে পারে। যে রাগ, আমি যেটা গোড়াতেও বলছিলাম যে আজকে ডাক্তারদের বিপক্ষে রোগীদের অনেক মতামত আছে, রোগীদের বিপক্ষে ডাক্তারদের অনেক মতামত আছে, কিন্তু এই সমস্ত মতামতটা হিংসায় যখন চলে যায়, জিঘাংসায় চলে যায়, তার মানে হচ্ছে হয়তো ডাক্তারদেরও অন্যান্য অনেক গোটা সমাজের মধ্যে একটা প্রচণ্ড অতৃপ্তির তরঙ্গ চলছে। এবার সেইটাকে ভেন্ট আউট করতে গেলে, সেটাকে বের করে দিতে গেলে লোকের মধ্যে একটা প্রতিরোধহীন প্রাণীকে পেটাবো, কোনোভাবে অত্যাচার করব, সবসময় যে পেটানোর মধ্যে দিয়েই অত্যাচার হয় তা না, গালাগাল দেওয়া, যেটা ফেসবুকেও দেখা যাচ্ছে, যেটা হোয়াটসঅ্যাপেও দেখা যাচ্ছে, একজন যখন আরেকজনকে আক্রমণ করছে সেটা সবসময় কদর্য, যাচ্ছে তাই গালাগালি সমন্বিত আক্রমণ হতে হবে, তাও কিন্তু বাঙালি সমাজে চিরকাল ছিল না। একটা লোককে অনেক খারাপ কথা বলা যায়, একদম তার বাপ মা তুলে কথা বলতে হবে, তার কোনো মানে নেই, কিন্তু সেটাও করা হচ্ছে। সেটার মধ্যে দিয়েও একটা বিষ বের করে দেওয়ার প্রচণ্ড চেষ্টা আছে। এই যে বিষ বের করে দেওয়া এবং তাতে আনন্দিত হয়ে ওঠা, এটার মধ্যে একটা ধর্ষকাম আছে, সেই কথাটাই আমি বোঝাতে চাইছিলাম, কিন্তু সেই দিন তো সময় ছিল ওইটুকুন। কিন্তু আপনার কমেন্টসে একটা কথা বলি যে দেয়ার হ্যাজ বিন, মানে আমরা যদি একটু বৃহত্তর পার্সপেক্টিভে দেখি, দেয়ার হ্যাজ বিন লট অফ গ্লোবাল অ্যানথ্রোপোলজিক্যাল থট বিহাইন্ড ইট, যে আমরা মানুষেরা, হ্যাঁ, মানে মানুষের এই যে বর্তমান ভার্সনটা এখন ঘোরাফেরা করছে পৃথিবীর বুকে, যাকে আমরা নিজেদের হোমো সেপিয়েন বলি, আমরা কিন্তু আদতে যে আমরা খুব একটা কিন্তু ভাব ভালোবাসার লোক আমরা নই। কারণ পৃথিবীর বয়স হচ্ছে অ্যাবাউট 8.5 বিলিয়ন বছর, আমাদের বয়স হচ্ছে অ্যাবাউট 300,000 ইয়ার্স, অ্যান্ড ইন দ্য হিস্ট্রি অফ এভলিউশন আমরা হচ্ছে একমাত্র, আপনি হাজারো রকমের বেড়াল দেখবেন, হাজার রকমের ভাল্লুক দেখবেন, আপনি লক্ষ লক্ষ ধরনের মাছ দেখবেন, কিন্তু ইন আ শর্ট স্প্যান অফ 300,000 ইয়ার্স, 300,000 ইয়ার্স হচ্ছে পৃথিবীর বুকে একদিনের মধ্যে 5 মিনিট। আমরা পৃথিবীর বুকে 24 ঘন্টার মধ্যে 5 মিনিট আছি। এই যে 5 মিনিটের মধ্যে আমাদের অ্যানথ্রোপোলজিক্যাল ইভলিউশন হয়েছে, আমরা কিন্তু আমাদের আশেপাশে যারা ছিল অন্তত 15 রকম হোমোনিড স্পিসিস ছিল, আমরা প্রত্যেককে শেষ করে নিজেরা সারভাইভ করেছি। তা আমাদের একটা অসুবিধে হচ্ছে যে আমাদের সিমিলার জেরক্স কপি কিছু নেই আর ডিএনএতে। We have survived by elimination. This is the current theory. যে আমরা একটা খুব যে নন ভায়োলেন্ট গান্ধীবাদী
3 লক্ষ বছর ধরে সেটা কিন্তু আমরা নই। আমরা সামওয়্যার কোথাও একটা, সে আফ্রিকার মধ্যে হোক, হিউম্যান মাইগ্রেশনের মধ্যে দিয়ে হোক, কোথাও কিন্তু একটা ভালো মতো রক্তপাত ঘটেছিল। সুতরাং লিঞ্চিংটাই প্রথম হচ্ছে না কিন্তু। দের ইজ এভিডেন্স অফ অ্যানথ্রোপোলজিক্যাল এলিমিনেশন। যে বাকিরা কোথায় গেল? 15টা আরো উপজাতি ছিল আমাদের কাছাকাছি, তারা উড়ে গেল কোথায়? কেন আজকে একটা সার্ভাইভ করে? হ্যাঁ, সুতরাং আমরা হয়তো এক অর্থে বড় একা, 1 নম্বর। আর 2 নম্বর, আপনি সেটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে সোসাইটি অ্যান্ড স্টেট নিয়ে। There's a very interesting reference to that. I refer you to Gurcharan Das. আপনি যদি গুরচরণ দাসের ইন্ডিয়া গ্রোজ অ্যাট নাইট পড়েন, তো সেখানে গুরচরণ দাস একটা খুব দামি কথা বলেছেন, দি ইন্টারাকশন অফ সোসাইটি অ্যান্ড স্টেট। যেমন চায়নার কথা বলেছেন, যেটা আপনি আজকে বলছেন, উইক সোসাইটি বাট স্ট্রং স্টেট। সেই হিসেবে ওরা নিজেদের একটা টোটালিটেরিয়ান স্টেটের দিকে চেয়েছিল। আর ইন্ডিয়া ওয়াজ অলওয়েজ আ উইক স্টেট অ্যান্ড স্ট্রং সোসাইটি। এখন আমাদের যে এই যে ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে, আমরা ইচ্ছে করে করছি বা অনিচ্ছাকৃতভাবে করছি, ইজ ইট টুয়ার্ডস দ্য টোটালিটেরিয়ান পাথ? দ্যাট রিমেইনস আ কোয়েশ্চেন। সমাজ যেখানে দুর্বল হবে এবং গভর্নেন্স যখন সমাজকে রিপ্লেস করবে, then that is perhaps the first announcement of totalitarianism. That was the model difference. If you look at the societal model, that was the model difference between the Chinese model of hegemony and the other Asian models, যাদের societal structure-টা অনেক strong ছিল এক সময়। আমরা strong ছিলাম বলেই কি এখন আমরা অন্য কারো মত মেনে নিই না? মানে আমি মনে করি আমার মতটাই সর্বসেরা এবং সর্বশেষ, যার জন্য অন্য মত পোষণ করবে আমি তাকে দাঁড়াতে দেব না। সঞ্চার, এই কথাটা ঠিক যে হ্যাঁ, আমাদের মধ্যে তো অসহিষ্ণুতা রাজনৈতিকভাবে আসছে, ব্যক্তিগতভাবে আসছে, হয়তো কিছুটা মানে আত্মকেন্দ্রিকতার মধ্যে দিয়েও সেটা আসছে। কিন্তু আমরা এখন দেখো, সে গণতন্ত্র নিয়ে আলোচনা পরে হবে যে ওয়েদার মানে ডেমোক্রেসি ইজ আ মেকানিজম অর আ ব্লাফ, দ্যাট ডেমোক্রেসি ইজ আ ব্লাফ দ্যাট লেজিটিমাইজেস টোটালিটেরিয়ানিজম, সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু তোমার অবজারভেশনটা ঠিক। কিন্তু এতদিন ধরে আমাদের হয়তো ধরো 400, 500, 600 বছর ধরে একটা স্ট্রং সোসাইটাল স্ট্রাকচার ছিল বলে আমরা খানিকটা উইক গভর্নেন্সকে অতিক্রম করে এসেছি। এবার ভবিষ্যতের দিকে আমরা কোন দিকে যাচ্ছি আমরা জানি না। 71-72 বছরের পরে আমরা কোন দিকে যাচ্ছি? আমাদের কি সমাজটা আলগা হয়ে যাবে? একটা গভর্নমেন্টাল মেশিনারি সেই 1984 জর্জ অরওয়েল আমাদের ঘাড়ে চেপে বসবেন কিনা সময় বলবে। চন্দ্রিল, কোনো ক্লোজিং রিমার্কস? না, কোনো ক্লোজিং রিমার্ক নেই। প্রশ্নগুলো চমৎকার, আমার খুব ভালো লাগলো। একটা আপনারা সবাই এলেন, আমাদের সময় দিলেন, এবং বেঙ্গল ক্লাব, সরোজেশ, তাপসদা, প্রত্যেককে আমাদের এই সময় এবং সুযোগটা দেওয়ার জন্যে our heartfelt thanks and gratitude. We've enjoyed it tremendously, and thank you for being a wonderful audience. Thank you.